কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, সাউন্ড গুড। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা এর আগের ক্লাসে আমরা ফ্রিকশনের অনেকগুলো টাইপ দেখছিলাম। মোটামুটি ফ্রিকশন বল নিয়ে আমাদের আলোচনা শেষ। ফ্রিকশন রিলেটেড যে কোনো ম্যাথ প্রবলেম আমরা এখন খুবই অনায়াসে সলভ করতে পারবো যদি আগের ক্লাসের টাইপগুলো আমরা নিজেরা বুঝি ভালো করে। তো আমি সুন্দর করে টাইপগুলো একটার পর একটা খুবই সুন্দর করে বুঝাই দিছিলাম। তোমার বাসায় কাজ ছিল একটু টাইপগুলো আবার দেখা এবং চিত্রগুলো আঁকার প্র্যাকটিস করা। দেখো, যখন ম্যাথ করতে হয় তখন চিত্রটাই আসলে ফিজিক্সের ম্যাথের মূল জিনিস, আত্মাটাই ওখানে। একটা ম্যাথ ভালো করে ভিজুয়ালাইজ করতে পারলেই কিন্তু ম্যাথটা সলভ করতে পারা যায়। অনেকে দেখো অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমি ম্যাথ নিজে করতে গিয়ে পারি না কেন? কারণ তুমি বারবার খালি হচ্ছে ওই সূত্রগুলা নিয়ে বা ডাটাগুলা নিয়েই ঘাটাঘাটি করো, তুমি আসলে ম্যাথটাকে ভিজুয়ালাইজ করতে পারো না। এই কারণে ম্যাথ প্রবলেমটা তাড়াতাড়ি সলভ করার অ্যাটেম্পটার নিতে পারো না। একটা ম্যাথ প্রবলেম পড়ে ঘটনাটাকে একেবারে চোখের সামনে ফুটাই তুলতে হবে। একেবারে একটা গল্পের বই পড়ার সময় আমরা যেমন একটা গল্পকে মনের মধ্যে কল্পনা করি, একটা চিত্র কল্পনা করি, ভাবি, একটা গল্পকে আমরা ভিজুয়ালাইজ করি, ঠিক তেমনিভাবে একটা প্রবলেম পড়ে, একটা ম্যাথ পড়ে সেটাকে ভিজুয়ালাইজ করতে শিখতে হবে। এটা যদি ভিজুয়ালাইজ করতে পারা যায়, চোখ বন্ধ করে ভাবতে পারা যায়, কল্পনা করতে পারা যায়, তাহলে ম্যাথ প্রবলেম তুমি খুব সুন্দর করে সলভ করতে পারবা। একটা প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে আর কি কি চাওয়া হয়েছে এইটা যদি বুঝতে পারি তাহলে প্রবলেম সলভ করা তো কোনো ব্যাপার না। প্রবলেম সলভ করার জন্য কোন সূত্রটা খাটাইতে হবে বা কোন প্রসেসে আগাইতে হবে তখন তো সেটা দেখবা মনের অজান্তে উকি দিবে। ঠিক আছে, তো আমরা টাইপগুলো পড়ছিলাম। আজকের ক্লাসে আমরা ফিজিক্সের ফ্রিকশন রিলেটেড সকল ধরনের ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রবলেমটা আমাদের বলতেছে যে একটি গাড়ির ভর 1000 কেজি। 1000 কেজি গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক। গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.10 আর চলো ঘর্ষণ গুণাঙ্ক 0.04। আচ্ছা, তাহলে আগের ঘর্ষণটা কি? অবশ্যই যেহেতু এটা চলো ঘর্ষণ গুণাঙ্ক বলছে, তার মানে আগের যে ঘর্ষণ গুণাঙ্কটা সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এবার দুইটা কোশ্চেন। এক, ন্যূনতম কত বল প্রয়োগ করলে গাড়িটি চলার উপক্রম হবে? গাড়িটি চলার উপক্রম হবে। আর দ্বিতীয় কোশ্চেন, আর কত বল প্রয়োগ করলে, আর কতটুকু বল প্রয়োগ করলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। তাহলে ভালো করে বুঝিও। প্রথম কোশ্চেনটাতে বলছে কত বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে, চলবে না, কিন্তু চলার উপক্রম হবে। চলবে ভাব, কিন্তু চলতে পারবে না, চলবে না। তাহলে চলো ঘর্ষণ না, কি এটা? স্থিতি ঘর্ষণ। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে? স্থিতি ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মান আছে না, তার সমপরিমাণ বল তোমাকে প্রয়োগ করতে হবে। স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ যে মান
আমি যদি তার তুলনায় কম বল প্রয়োগ করি তাহলে বস্তুটা স্থির থাকবে এবং ঘর্ষণ বলের মান হবে আমি যে বল প্রয়োগ করব তার সমান। কখন ঘর্ষণ বলের মান স্থিতি ঘর্ষণ বলের মান কখন সর্বোচ্চ হবে? যখন যখন এফএস ম্যাক্সিমাম মিউএস আর এটা আমরা বের করব এবং ওই ম্যাক্সিমাম মানের বলটা ওইটা যদি আমি প্রয়োগ করতে পারি তাহলে বস্তু স্থির থাকবে কিন্তু চলার উপক্রম, আর তার চেয়ে যদি আরেকটু বেশি বল প্রয়োগ করি তাহলে বস্তু চলতে থাকবে। আর যখন বস্তু চলতে থাকবে তখন হচ্ছে চল ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ বল কাজ করবে। আমরা একটা ছক করে জিনিসটা সুন্দর করে বুঝাই দিছিলাম না? তাহলে চলো শুরু করি। এটা কি হেলানো তলের কোনো কথা বলছে? না। তাহলে যেহেতু বলে নাই সেহেতু একেবারে নিষ্পাপ সরল মনে আমরা চিন্তা করি যে একটা সমতল, এই সমতলে একটা গাড়ি আছে, সেই গাড়ির সাথে গাড়ির চাকার সাথে রাস্তার যে ঘর্ষণ গুণাঙ্কটা সেই ঘর্ষণ গুণাঙ্কটা আমাদের দেওয়া আছে। গাড়ির চাকার সাথে রাস্তার ঘর্ষণ গুণাঙ্কটা। অনেকে আবার ভাবতে পারো যে ভাই চাকা তো গড়ায় গড়ায় চলবে, ঘুরে ঘুরে চলবে, তাহলে এটা তো আবর্ত ঘর্ষণ। ভাই আবর্ত ঘর্ষণে কোনো ম্যাথ তোমার আসবে না, তোমার ম্যাথ হবে স্থিতি ঘর্ষণ এবং চল ঘর্ষণের। তাহলে এটাকে কী হিসেবে চিন্তা করবা? অবশ্যই স্থিতি ঘর্ষণ আর চল ঘর্ষণ দিয়ে চিন্তা করবা। তাহলে দেখো এই হচ্ছে গাড়িটা, তাহলে কতগুলো বল ক্রিয়া করতেছে, নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া r। তাহলে আমি গাড়িটাকে গতিশীল করতে চাই, তাহলে অনুভূমিকভাবে এই যে আমি বলটা প্রয়োগ করলাম, তাহলে বিপরীত দিকে কোন বলটা কাজ করবে? ঘর্ষণ বল। যখন স্থির থাকবে এফএস, আর যখন চলতে শুরু করবে দেন এফকে। তাহলে আসো কি পরিমাণ বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে? আর ইকুয়াল টু হচ্ছে এমজি, আর ইকুয়াল টু এমজি, আর এই এফ ইকুয়াল টু এফ এস ম্যাক্স। এই যে এই বলটা স্থিতি ঘর্ষণ, আমার প্রযুক্ত বলটা স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের সমান হবে। আর এফ এস ম্যাক্স এটা ইকুয়াল টু কত? মিউএস ইন্টু হচ্ছে আর। দেখো এই যে রাস্তাটা, রাস্তার সাথে চাকার যে ঘর্ষণ গুণাঙ্কটা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা 0.10, আর চল ঘর্ষণ গুণাঙ্কের মানটা বলা আছে 0.04। যদি অনেক সময় বলে দেওয়া না থাকে তাহলে বড় যে মানটা সেটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান, ছোট যে মানটা সেটাই ভাববা চল ঘর্ষণ গুণাঙ্কের মান। ঠিক আছে? তাহলে এখানে তো বলেই দেওয়া আছে, সো টেনশনের কিছু নাই। তাহলে মিউ এস আর ইকুয়াল টু হচ্ছে এমজি। এবার আসো মান বসাই। তাহলে মিউ এস এর মান 0.10, এম এর মান 1000, জি এর মান 9.8, জি এর মান 9.8, তাহলে 980 নিউটন। 0.10 গুণ 1000, 9.8, 980। তাহলে এতটুকু বল প্রয়োগ করলে চলার উপক্রম হবে। আচ্ছা এই যে বলটা এটা স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান না? আমি যদি 900 নিউটন দিতাম তাহলে কি হইতো? যদি আমি 900 নিউটন বল প্রয়োগ করতাম তাহলে বস্তু স্থির থাকতো, তখন ঘর্ষণ বলের মান কত হইতো? ঘর্ষণ বলের মান 900ই হইতো। ঠিক আছে? আমি যদি 950 দিই, 950, তাহলে তখন ঘর্ষণ বলের মান 950। আমি যদি 980 দিই তখন ঘর্ষণ বলের মান 980। এই যে চলার উপক্রম। এবার আমি যদি 990 দিই তাহলে বস্তু চলবে, তাহলে বস্তু চলতে থাকবে, কারণ আমি যে বলটা প্রয়োগ করছি সেটা স্থিতি ঘর্ষণ বলে সর্বোচ্চ যে মান তার চেয়ে বেশি, তাহলে তখন বস্তু চলতে শুরু করবে। এইবার আসো 2 নম্বর কোশ্চেনটা পড়ো। বলছে আর কতটুকু বল প্রয়োগ করলে বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে? তাহলে এবার বস্তু চলতেছে, তাহলে বস্তু যখন চলবে তখন চল ঘর্ষণের হিসাব। তাহলে আর আর এমজি পরস্পর সমান। বলো বস্তু চললে কোন দিকে চলবে? এদিকে চলবে, এদিকে বল প্রযুক্ত করছি, তাহলে এটা বড় এফ মাইনাস এফ কে ইকুয়াল টু হচ্ছে এম। তাহলে প্রযুক্ত বল এফ হবে এফ কে প্লাস এম এ। এবার এফ কে মানে মিউ কে ইন্টু আর প্লাস এম এ, আর আর ইকুয়াল টু কত? এমজি। তাহলে মিউ কে আর ইকুয়াল টু এমজি প্লাস এম এ। এবার আসো মান বসাই। মিউ কে 0.04, এম এর মান 1000, জি এর মান 9.8, এম এর মান 1000, এর মান কত ত্বরণে চলবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলবে, তাহলে এটা 2। তাহলে ওখানে 2000 যোগ 0.04 গুণ 1000 গুণ 9.8, তাহলে 2392 এত নিউটন। বাট এটা কিন্তু অ্যান্সার না। কেন? প্রশ্ন পড়ো। আর আর কতটুকু বল প্রয়োগ করবে? তাহলে অতএব অতিরিক্ত বল, অতএব অতিরিক্ত বল হবে 2392 বিয়োগ 980, 2392 বিয়োগ 980, তাহলে 1412 নিউটন।
2392 বিয়োগ 980 অর্থাৎ 1412 নিউটন। ডান হয়ে গেছে। এবার আসো 2 নম্বর, বলা হচ্ছে 0.8 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটি রাস্তার সর্বোচ্চ কত হেলানো তলে একটি গাড়ি না চলে বা না গড়িয়ে থেমে থাকতে পারবে। এটা বুয়েট 7-8 আসা একটা কোশ্চেন, বুয়েট 7-8 সালে আসা। 0.8 ঘর্ষণ গুণাঙ্কের একটা রাস্তায়, এই বলো তো এই ঘর্ষণ গুণাঙ্কটা কোন ঘর্ষণ গুণাঙ্ক? স্থিতি ঘর্ষণ না চল ঘর্ষণ? ভাই কিছু বলে নাই তো, বলার দরকার নেই তো। তোমার এই প্রবলেমটা সলভ করতে গিয়ে যে ঘর্ষণ গুণাঙ্কটা লাগবে অবশ্যই সেটাই দেওয়া আছে। তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক লাগবে, তোমার কি অবশ্যই চল ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে? না। তাহলে যেটা লাগবে সেটাই তো ভাই দেওয়া আছে। তাহলে প্রশ্ন পড়ে বুঝি তো কোনটা লাগবে। বলছে একটা রাস্তা, সেই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.8। এই রাস্তায় একটা গাড়ি একটি রাস্তা সর্বোচ্চ কত হেলানো তলে একটি গাড়ি না চলে থেমে থাকতে পারবে। গাড়ির ভরও বলে দিতে পারতো, কিন্তু ভর কোনো কাজে লাগবে না। ধরো 1200 কেজি ভরের একটা গাড়ি কোশ্চেনে দেওয়া ছিল, বাট ভরটা লাগবে না, আমি লিখতে ভুলে গেছি, বাট ওই ভর আসলে কোনো দরকার নেই। 1200 কেজি ভরের গাড়ি হোক আর 12 কেজি ভরের গাড়ি হোক, হেলানো তলে সর্বোচ্চ কত হেলানো তলে গাড়িটি না চলে থেমে থাকতে পারবে। এই প্রশ্নের উত্তরে ভর কোনো ম্যাটার করে না। তাহলে কি বলা হচ্ছে যে সর্বোচ্চ কত হেলানো তলে না চলে থেমে থাকতে পারবে। দেখো এই যে বইটা, এই বইয়ের উপর ক্যালকুলেটরটা আমি রাখছি সমতল, আমি একটু হেলায় রাখলাম না, দেখো তো ক্যালকুলেটরটা স্থির আছে না? তাহলে এই যে স্থির আছে, এই যে একটু পরে চলতে শুরু করলো, আবার দেখাই, এই পর্যন্ত স্থির আছে, এই দেখো স্থির আছে। আমি আরেকটু কোণে উঁচু করতেছি, এই যে এক সময় পড়ানো শুরু করলো। আমার প্রশ্ন করছে সর্বোচ্চ কত হেলানো তলে, ধরো সর্বোচ্চ এইটাই হচ্ছে হেলানো তল, এই তলে না গড়িয়ে স্থির থাকতে পারবে, এর চেয়ে আর একটু বেশি করলেই গড়াই পড়ে যাবে। তাহলে স্থির থাকবে, থেমে থাকবে, চলবে না, থেমে থাকবে, তাহলে কোন ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। তাহলে আসো স্থিতি ঘর্ষণের হিসাব করতে হবে। তাহলে এটা হচ্ছে হেলানো তল, এই কোণটা হচ্ছে থিটা। আমরা এই থিটা কোণের মানটাই বের করতে চাই। ধরো এইটা হচ্ছে বস্তু বা এটা হচ্ছে গাড়ি, এই হেলানো তলে স্থির থাকবে, চলবে না, গতিশীল হবে না, স্থির থাকবে। নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া ছিল r, মনে পড়ে? তাহলে কে ভালোভাবে আছে? r, তলের সাথে লম্বভাবে আছে, ভালোভাবে নাই কে? mg। তাহলে কি করতে হবে? ওকে দুটো উপাংশে ভেঙে ফেলতে হবে। তাহলে এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা, mg তখন মরে গেছে, mg cos থিটা আর mg sin থিটা। চটপট করে চিত্র এঁকে ফেলতে হবে, একেবারে ঝড়ের বেগে চিত্র এঁকে ফেলতে হবে। অনেকে চিত্র আঁকার সময় কাজ করে, এরকম একটা দাগ দেয় একদিন বসে, এরকম দাগ তো দেয় 2 দিন পরে, এরকম একটা কোণ আঁকে, তারপরে এরকম একটা বস্তু আঁকে, হ্যাঁ এখানে লাগে 7 দিন বস্তুটা আঁকতে। তারপরে তলের প্রতিক্রিয়া প্রথমে ভুল করে এইভাবে আঁকে, ওজনের বিপরীতে তলের প্রতিক্রিয়া হবে তলের অভিলম্বিক প্রতিক্রিয়া, তলের লম্ব বরাবর, এটা তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া আঁকে, তারপরে ওজন আঁকে, তারপরে আবার এটাকে দুইটা উপাংশে বিভাজিত করে, 2 দিন লেগে যায় না। চিত্র হবে এরকম ঘেচাং করে চিত্র, থিটা ব্লক, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর নিচের দিকে ওজন mg, তার দুইটা উপাংশ শেষ, চিত্র হবে এরকম ঘেচাং করে চিত্র। কথা কি বুঝছো? এবার mg sin থিটার জন্য নিচে পড়তে চাই, তাহলে তলের উপর স্থির থাকবে, তাহলে এই দিকে বলটা কাজ করবে ঘর্ষণ বল। কোন ঘর্ষণ? স্থির রাখবে, চলবে না, স্থির রাখতে হবে, তাহলে এটা হচ্ছে fs। ওকে, তাহলে এবার আসো হিসাব নিকাশ দেখি। r সমান সমান mg cos থিটা, r সমান সমান mg cos থিটা, স্থির থাকবে, তাহলে fs সমান সমান mg sin থিটা। ওকে, ম্যাথ শেষ। fs মানে μs ইন্টু r, mg sin থিটা। এবার μs r ইকুয়াল টু mg, নো, দেখো r ইকুয়াল টু mg cos থিটা।
তাহলে এমজি কস থেটা ইকুয়াল টু এমজি সাইন থেটা। এমজি এমজি কাটাকাটি, কজ ওই পাশে গেল, কজ যদি ওই পাশে যায় সাইন বাই কস ট্যান থেটা ভাই, ট্যান থেটা ইকুয়াল টু মিউ এস। তাহলে অতএব থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ এস, আর মিউ এস এর মান 0.8। এই যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে এটা মিউ এসই দেওয়া আছে, এটা মিউ এসই দেওয়া আছে। কেন চলো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকবে? আমার ম্যাথ করতে তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক লাগবে, কারণ আমার বলছে গাড়িটা না চলে থেমে থাকবে, স্থির থাকবে। কোণের মান হবে 38.659 ডিগ্রি। এর এই কোণের চেয়ে বেশি কোণ করো তাহলে গাড়িটা গড়ায় পড়ে যাবে। বুঝতে পারছো? গাড়ির ভরের উপর কিছু ডিপেন্ড করে, বলো ভরের উপর কিছু ডিপেন্ড করছে? ভরটা কি কাজে লাগছে? এই এমজি এমজি তো কাটাকাটি হয়ে গেছে, ভর কাজে লাগছে। তাহলে বলো তো দেখি, কমন সেন্স খাটায় বলো তো, এই যে হেলানো তল, এই যে হেলানো তল, এই হেলানো তলের উপর 12 কেজি ভরের একটা গাড়ি রাখলাম আর 1200 কেজি ভরের একটা গাড়ি রাখলাম, এই যে হেলানো তলের উপর দুটো রাখছি। তাহলে আমি হেলানো তলকে বাড়াইতে থাকলে একসময় গড়ায় পড়বে। বলো কখন বা কোনটা আগে গড়ায় পড়া শুরু করবে? কোনটা আগে গড়ায় পড়া শুরু করবে? 12 কেজি ভরের গাড়ি না 1200 কেজি ভরের গাড়ি? দুটো একসাথে, দুটো একসাথে। কখন? যখন কোণের মান এই কোণের চেয়ে বেশি হয়ে যাবে, তখনই গড়ায় পড়া শুরু করবে। আর এই কোণ পর্যন্ত স্থির থাকতে পারবে, ভরের উপর কিছু ডিপেন্ড করে না। গড়ায় যখন পড়া শুরু করবে তখন সবগুলোই একসাথে গড়ায় পড়া শুরু করবে। বোঝা গেছে? এই ম্যাথটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে এই যে চিত্র একই থাকবে, এফএস ইকুয়াল টু এমজি সাইন থেটা সমীকরণ 1, আর আর সমান সমান এমজি কস থেটা সমীকরণ 2। এবার 1কে 2 দিয়ে ভাগ, 1কে 2 দিয়ে ভাগ, এমজি সাইন থেটা ডিভাইডেড বাই এমজি কস থেটা ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই আর, এমজি এমজি কাটাকাটি, সাইন বাই কস ট্যান থেটা। ট্যান থেটা ইকুয়াল টু দেখো তো কি এটা, এফএস বাই আর। আর আচ্ছা এফএস বাই আর মানে কি? এটা তো মিউ এস, এটা তো ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্কের ডেফিনিশন কি পড়ছিলাম? ঘর্ষণ বল এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে, দেখো তো তাই তো হইছে। তাহলে ট্যান ইনভার্স মিউ এস। ওকে, একই রকম। এখন যার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে করবা, করলেই হয়ে যাবে। ওকে, ডান। এবার 3 নম্বর, 0.11 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটি রাস্তায়, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট একটি হেলানো তলে, ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট হেলানো তলে, হেলানো তলে কোণের মান 30 ডিগ্রি। তাহলে একসাথে লিখি, 0.11 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট 30 ডিগ্রি হেলানো তলে, হেলানো তলে স্কেটিং জুতা পায়ে, স্কেটিং জুতা পায়ে একজন বালক, স্কেটিং জুতা পায়ে একজন বালক কত ত্বরণে নিচে নামবে? কত ত্বরণে নিচে নামবে? স্কেটিং জুতা পায়ে একজন বালক কত ত্বরণে নিচের দিকে নামবে? ঠিক আছে, স্কেটিং জুতা পায়ে একজন বালক কত ত্বরণে নিচের দিকে নামবে। আর বলা হচ্ছে স্থির অবস্থা থেকে চলা শুরু করলে, স্থির অবস্থা থেকে যদি নামা শুরু করে, স্থির অবস্থা থেকে নামা শুরু করলে 2 সেকেন্ডে অর্জিত বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত? অর্জিত বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, চলো এবার বলছে চলবে, নামবে। তাহলে এবার কি স্থির? না, গতিশীল। তো বস্তু গতিশীল থাকলে, চলতে থাকলে কোন ঘর্ষণ বল কাজ করে? গতীয় ঘর্ষণ বল। তাহলে এবার গতীয় ঘর্ষণ, তাহলে এই যে ঘর্ষণ গুণাঙ্কটা দেওয়া আছে এটা অবশ্যই মিউ কে, অর্থাৎ গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা একটু হেলানো তলে এঁকে ফেলি। এই যে কোণটা থেটা, কোণের মান 30 ডিগ্রি। স্কেটিং জুতা পায়ে একজন বালক, এই যে বালক স্কেটিং জুতা পায়ে আছে, স্কেটিং জুতা তো চিনোই। এই বালক স্কেটিং জুতা পায়ে দিয়ে নিচের দিকে নামা শুরু করছে, নিচের দিকে তার ওজন এমজি, তলের অবিলম্বিক প্রতিক্রিয়া আর। এমজিকে যদি আমরা দুটো উপাংশে ভেঙে ফেলি, এদিক বরাবর একটা উপাংশ, এদিক বরাবর একটা উপাংশ, এই কোণটা থেটা হইলে এই কোণটাও থেটা, মানে 30 ডিগ্রি। তাহলে এটা এমজি কস থেটা
আর এটা mg সাইন থেটা। mg আর নাই। বলো এর উপর কেউ কোনো বল প্রয়োগ করছে? কেউ বালককে টানছে? কেউ বালককে ধাক্কা দিচ্ছে? না, বালক নিচের দিকে নামতেছে। তো নিচের দিকে নামার কারণ কি? কোন বলের কারণে নিচের দিকে নামবে? এই যে mg সাইন থেটা, এই mg সাইন থেটার কারণে হেলানো তলের নিচের দিকে এসে নামতেছে। তাহলে স্কেটিং জুতা পাই দিয়ে যদি নিচের দিকে হেলানো তলের নিচের দিকে যদি নামতে থাকে mg সাইন থেটার কারণে, তাহলে বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। কোন ফ্রিকশন? সে তো নামতেছে। তাহলে এবার গতীয় ঘর্ষণ, এবার আর স্থিতি ঘর্ষণ না, এবার হচ্ছে এফকে। ওকে, তাহলে বস্তু যদি এবার গতিশীল থাকে তাহলে আর সমান সমান mg cos থেটা, আর সমান সমান বস্তু এদিক বরাবর গতিশীল, তাহলে এদিক বরাবর যদি গতিশীল হয়, এদিক বরাবর গতিশীল, তাহলে ত্বরণ হলে এদিকে হবে। ঘর্ষণের দিকে তো আর বস্তু যাইতে পারে না, উপরে কি আর উঠতে পারে? নিচেই নামতেছে। তাহলে এটা বড় এটা ছোট, এটা বড় এটা ছোট, mg সাইন থেটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। আমাদের টার্গেট কি কি বের করতে বলছে? কত ত্বরণে নিচে নামবে, অর্থাৎ ত্বরণ এর মানটা বের করতে বলছে। ওকে ডান, এর মানটা বের হয়ে গেছে। নাও এবার হিসাব নিকাশ করো। এম এর মান বালকের ভর জানি না, প্রথম ধাক্কাটা এখানে খাইলাম। জি এর মান জানি, থেটার মান 30 ডিগ্রি জানি। এফ কে এর মান জানি না, জানি এফ কে এর মান জানি, আর এম দরকারই নেই। কেন? কারণ এম একটু পরে কাটাকাটি হয়ে যাবে। এফ কে কিভাবে জানি? এম জি সাইন থেটা মাইনাস এফ কে মানে মিউ কে ইন্টু আর ইকুয়াল টু এম এ। তুমি যখন আরেকটু বড় হয়ে যাবা, আমার চেয়ে আরো বেশি বুদ্ধিমান হয়ে যাবা, তখন তুমি কি করবা? এফ কে মানে মিউ কে ইন্টু আর, আর আর মানে এম জি কস থেটা উপরে লেখা আছে। তাহলে চট করে এই লাইনটা লেখারই দরকার নেই, তখন চট করে এই লাইনটা লিখে ফেলবা মিউ কে ইন্টু আর, আর আর মানে এম জি কস থেটা ইকুয়াল টু এম এ। দেখো এম এর কোনো দরকার নাই, এম 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 ভ্যানিশ। তাহলে অতএব এ ইকুয়াল টু জি কমন নেওয়া যায় 9.8 সাইন 30 ডিগ্রি মাইনাস মিউকে 0.11 কস 30 ডিগ্রি দিয়ে এর মানটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে। তাহলে সাইন 30 মাইনাস 0.11 ইন্টু কস 30 গুণ 9.8 3.9664 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এই ত্বরণে নিচের দিকে নামবে, বোঝা গেল? তাহলে ত্বরণ কি বালকের ভরের উপর কোনোভাবে নির্ভর করে না? এম 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 কাটাকাটি, অর্থাৎ ওই তল দিয়ে যেই নামুক না কেন, যত ভরের বালকই নামুক না কেন, সে কিন্তু এই ত্বরণেই নিচের দিকে নামবে। এবার খুব ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, সে স্থির অবস্থা থেকে চলা শুরু করে। দেখো পড়ো এবার বাকি অংশটুকু। স্থির অবস্থা থেকে নামা শুরু করলে 2 সেকেন্ডে তার অর্জিত বেগ কত? ভাই খুবই সহজ জিনিস, এবার জাস্ট গতির ম্যাথ। স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, হেলানো তল বরাবর চলা শুরু করছে, তাহলে 2 সেকেন্ড পরে তার অর্জিত বেগ ভি কত হবে? সে যেহেতু স্থির অবস্থা থেকে ত্বরণ নিয়ে নামতেছে, তাহলে তার এবার বেগ বাড়বে। ত্বরণ মানে কি? বেগ বাড়বে। এই তল বরাবর বেগ বাড়বে, আর এই বরাবর তুমি ত্বরণ তো বের করছো, তাহলে ত্বরণ বের করলে আদি বেগ যদি 0 হয়, তাহলে 2 সেকেন্ডে অর্জিত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর এই তল বরাবর অতিক্রান্ত দূরত্ব এস হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। শেষ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা বের করা মানে এখন যাবতীয় যত ম্যাথ আমি পারবো। ভালো করে শোনো, ভালো করে কান খোলা রেখে শোনো। বালক এই বরাবর, এই যে এই তল বরাবর নিচের দিকে নামতেছে, তাহলে এই তল বরাবর আমি ত্বরণটা বের করছি, এই তল বরাবর আমি ত্বরণটা বের করছি। ওকে, এই তল বরাবর আমি ত্বরণটা বের করছি। এবার তার গতি এই বরাবর যাবতীয় যত হিসাব এই তল বরাবর হবে, সব জায়গায় আমরা এই ত্বরণ নিয়ে কাজ করব। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি যখন বেগ বের করলেন, ধরেন বেগের সূত্র লিখলেন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভাই আপনি যে জি নিলেন না, জি কি নাই? অনেকেই প্রশ্ন করে। এরকম প্রশ্ন করলে প্রথমে দিব একটু মাইর, বুঝছো, হালকা করে একটু মাইর দিব, তারপরে উত্তর দিব যে জি অবশ্যই আছে। জি থেকেই তো নতুন করে ওই হেলানো তল বরাবর ফ্রিকশনের কারণে নতুন করে এই যে ত্বরণ, দেখো তো সেই ত্বরণের মধ্যে তো জি ছিল, আমি জি সহ ফ্রিকশন গুণাঙ্ক সহ নতুন করে ত্বরণ তো হিসাব করে আনছি। এবার হিসাব করা হয়ে গেছে, এই বরাবর গতির ক্ষেত্রে যাবতীয় যত হিসাব হবে এই ত্বরণ দিয়ে। তাহলে এবার 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর অর্জিত বেগ, তাহলে এটা 0, এর মান 3.9664 ইন্টু 2
টি এর মান 2। তাহলে অ্যান্সার গুণ 2, তাহলে 7.932 এত মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পর বেগ। এবার 2 সেকেন্ড পর হেলানো তল বরাবর সরণ এস, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি u0 প্লাস হাফ এ 3.9664, টি স্কোয়ার, টি হচ্ছে 2 স্কোয়ার, তাহলে 3.9664 গুণ 0.5 গুণ 2 এর বর্গ 4, তাহলে 7.9328। আচ্ছা, কাকতালীয়ভাবে একই হয়ে গেছে। কেন একই হয়েছে জানো? কেন একই হয়েছে? এত মিটার, কারণ এই যে 2 দেওয়ার কারণে একই হয়েছে। তো 2 এর বর্গ ভাগ 2, তার মানে তো 2ই থাকলো, 3 দিলে আবার আলাদা হইতো। ওকে, ডান, শেষ। বোঝা গেল? গুড। বলা হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু, 10 কেজি ভরের একটি বস্তু 20 ডিগ্রি হেলানো তলে ত্বরণ ছাড়া নিচে নেমে আসে। ত্বরণ ছাড়াই নিচে নেমে আসে। 20 ডিগ্রি হেলানো তলে ত্বরণ ছাড়াই নিচে নেমে আসে। হেলানো তলের কোণের মান, হেলানো তলের কোণ 30 ডিগ্রি করা হলে কত ত্বরণে নিচে নামবে? কত ত্বরণে নিচে নামবে? ওকে, চলো শুরু করি। 10 কেজি ভরের একটা বস্তু, এই 10 কেজি ভরের একটা বস্তু 20 ডিগ্রি হেলানো তলে ত্বরণ ছাড়াই নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, তাহলে হেলানো তলের কোণের মান যদি আরো 10 ডিগ্রি বাড়ায় 30 ডিগ্রি করা হয়, তাহলে এবার তো ত্বরণ দিয়ে নিচে নেমে আসবে। যদি বুঝতে না পারো খেয়াল করো, হেলানো তলের এই হেলানো তলে বস্তুটা আছে, ভালো করে খেয়াল করো। আমি 20 ডিগ্রি করছি, 20 ডিগ্রি করলে এভাবে আস্তে আস্তে ধীরে 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 নিচে নেমে যাচ্ছে। 20 ডিগ্রি করলে আস্তে আস্তে ধরো ধীরে 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 নিচে নেমে আসছে, এরকম আস্তে আস্তে। আর যখন 20-এর জায়গায় 30 করব, তখন তো ধপাস করে নিচে নেমে যাবে। আরও বাড়াবো, তখন তো ধপাস করে নিচে নেমে যাবে, ত্বরণ দিয়ে নিচে নেমে যাবে। তাহলে ত্বরণ ছাড়াই নিচে নেমে আসে, এই ছাড়াই, এই কথাটার অর্থ কি? ত্বরণ ছাড়া আবার কেমনে নিচে নেমে আসে? কেন কেন ত্বরণ ছাড়া নিচে নেমে আসতে পারে না? সমবেগে, ত্বরণ ছাড়া সমবেগে নিচে নেমে আসে, তাই না? তাহলে আসো দেখি, 10 কেজি এটা কোনো কাজেই লাগবে না। দেখবা 10 কেজি হোক আর 5 কেজি হোক, ভরের উপর নির্ভর করে না। একটু আগেও তো আমরা দেখে আসতেছি। তাহলে ধরো এই যে কোণের মান, এটা হচ্ছে 20 ডিগ্রি। ওকে, তাহলে এই যে বস্তুটা এখানে আছে, নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া r, mg কে দুটো উপাংশে ভেঙে ফেললে এই দিক বরাবর mg সাইন থেটা সাইন 20 ডিগ্রি, আর এদিক বরাবর mg cos 20 ডিগ্রি, mg আর নাই। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ফ্রিকশন কাজ করবে এই দিক বরাবর, এদিক বরাবর ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশনটা Fk। কেন? নেমে আসে তো, গতিশীল তো, তাহলে চলো ঘর্ষণ। তাহলে R ইকুয়াল টু mg cos 20 ডিগ্রি। ওকে, আর mg sin 20 ডিগ্রি এটা মাইনাস Fk ইকুয়াল টু ma। ভাই কি বের করতে চাচ্ছেন? ত্বরণ আছে, ত্বরণ ছাড়া নিচে নেমে আসে, ত্বরণ কত? 0। কি বের করতে চাচ্ছি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে। কেন বলো তো? রাস্তা তো একই আছে। আমি প্রথমে হেলানো তলের কোণটাকে উঁচু করে 20 ডিগ্রি করছি, আর একটু উঁচু করে 30 ডিগ্রি করছি। তল কি চেঞ্জ করছি? তল তো একই আছে, একই তল। তাহলে তল যদি একই তল থাকে, তাহলে ঘর্ষণ গুণাঙ্কটা তো একই আছে। ঘর্ষণ গুণাঙ্কের তো চেঞ্জ হয়নি, ঘর্ষণ গুণাঙ্কটা তো একই আছে। তাহলে প্রথম তথ্য থেকে ঘর্ষণ গুণাঙ্কটা বের করা যায় কিনা সেই চেষ্টাটাই করতেছি। যেহেতু ত্বরণ ছাড়া নিচে নেমে আসে, তাহলে ত্বরণ নাই, এই যে এর জায়গায় 0 বসাই দিলাম। তাহলে mg sin 20 ডিগ্রি এটা ইকুয়াল টু F কে ওই পাশে নিয়ে গেলাম, মিউ কে ইন্টু আর। এবার একটু একবারে লিখবো
এম জি কস 20 ডিগ্রি, এম এম কাটা, জি এর মান 9.8 সাইন 20, মিউকে জানি না, এটাই বের করব। জি এর মান 9.8, আচ্ছা জিও তো কাটা যায়, জিও তো কেটে যায়, জিও তো কেটে যায়, জি জি কেটে যায়, তাহলে সাইন 20 মিউকে কস 20। দেখো ওই যে একটা সূত্র একটু আগে শিখাইছিলাম, এটা কিন্তু শর্টকাট হিসাবে ব্যবহার করতে পারো, বুঝছো? এমসিকিউতে আসলে হেলানো তলের জন্য ট্যান থেটা ইকুয়াল টু মিউ এস বা ট্যান থেটা ইকুয়াল টু মিউকে, শোনো ভালো করে, যদি বস্তু স্থির থাকে তাহলে মিউ এস স্থির থাকলে, আর সমবেগে চললে, ট্যান থেটা ইকুয়াল টু মিউকে। দেখো এখানে মিউকে, ট্যান থেটা ইকুয়াল টু কজ এই পাশে নিয়ে আসো, তাহলে সাইন বাই কস ট্যান থেটা ইকুয়াল টু মিউকে। সমবেগে চললে ট্যান থেটা ইকুয়াল টু মিউকে, বুঝছো? স্থির থাকলে ট্যান থেটা ইকুয়াল টু মিউ এস, আর সমবেগে চললে ট্যান থেটা ইকুয়াল টু মিউকে। তাহলে এখান থেকে অতএব মিউকে ট্যান 20 ডিগ্রি 0.3639, এই যেটা। এবার হেলানো তলের কোণের মানটা 20-এর জায়গায় 30 হয়েছে, নতুন করে আমি আর চিত্র আঁকবো না, এই কোণের মানটা বাড়িয়ে এবার 30 করা হয়েছে, সেম ঘটনা, শুধু পার্থক্য কোথায়? আর ইকুয়াল টু এম জি কস 20 হবে, বলো পার্থক্য কোথায়? নিচের দিকে এম জি সাইন 20 ডিগ্রি মাইনাস এফ কে, এবার ত্বরণ নিয়ে নিচে নেমে আসবে, তাহলে ইকুয়াল টু হবে এম এ। আর বলতে হবে, এবার নিজেরা পারা যাবে না, কি বের করতে হবে? এর মানটা বের করতে হবে। কেন? এই যে চাইছে তো, কত ত্বরণে নিচে নামবে, তাহলে এবার এর মানটা বের করতে হবে। কোণের মান কত? কোণের মান এবার 30 ডিগ্রি, তাহলে চেঞ্জটা হচ্ছে এই দেখো, এই যে এখানে 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, তাহলে এম জি সাইন 30 মাইনাস এফ কে মানে মিউ কে ইন্টু আর, আর আর মানে এম জি কস 30 ডিগ্রি ইকুয়াল টু এম এ। এম লাগবে না, তাহলে অতএব এ আসো, জি এর মান 9.8 গুণ সাইন 30 বিয়োগ মিউকে 0.3639 গুণ 9.8 গুণ কস 30 বাই 1.811 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ধরনের নিচে নেমে আসবে। বোঝা গেছে? কত সহজ না ম্যাথগুলো, বলো বুঝতে পারছো কিনা? ওয়েব অ্যাপে ক্লাস হবে না? না, কারণ ওয়েব অ্যাপের একটু পেট খারাপ হয়েছে, ঠিক হয়ে গেলে তারপরে হবে। নীরব খান কাকার দোকানে যে ক্লাস নেই ওইটার ক্রেডিট দিবা না ভাইয়া? মানে কি? দাদা আপনার জার্সি চাই, মেক এক্সাম দাও। দাদা আপনার ঠান্ডা লাগে নাই, আমি যে লাইটিং সিস্টেমের মধ্যে আছি ঠান্ডা লাগবে না, আমার সামনে যে কটা লাইট, উপরে যে কটা লাইট, বুঝছো, বোর্ডের সামনে গেলেই গরম লাগতেছে। ওকে ডান, তাহলে আমরা এখন সব পারি। আসো এবার 5 নম্বর বলা হচ্ছে 10 কেজি ভরের একটি ব্লক, খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, 10 কেজি ভরের একটি ব্লক 30 ডিগ্রি কোণে ঠেলে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল করা হয়, ঠেলে ত্বরণে গতিশীল করা হয়। উক্ত তলের ঘর্ষণ বল 12 নিউটন, ঘর্ষণ বলের মানটা দেওয়া আছে। 1 প্রযুক্ত বলের মান কত? তুমি যে ঠেলে নিয়ে গেছো, তো তুমি কত বল প্রযুক্ত করছো? প্রযুক্ত বলের মান। তারপর 2 উক্ত তলের চল ঘর্ষণ গুণাঙ্ক, যেহেতু বস্তু চলতেছে তাহলে উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক, এই ঘর্ষণ গুণাঙ্কটাই চল ঘর্ষণ গুণাঙ্ক। কেন বলছে না
যে উক্ত তলের ঘর্ষণ বল এত এবং গতিশীল করা হয়, তার মানে এটা অবশ্যই গতীয় ঘর্ষণ বল, আর তার জন্য ঘর্ষণ গুণাঙ্ক গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্কের মান কত? ঘর্ষণ গুণাঙ্কের মান কত? আর 2 নম্বর, একই বলে, একই প্রযুক্ত বলে একই কোণে, একই প্রযুক্ত বলে একই কোণে টানা হলে, একই বলে একই কোণে টানা হলে, যদি টানা হয় তবে ত্বরণ পূর্বের বেশি নাকি কম হবে? তবে ত্বরণ পূর্বের বেশি নাকি কম হবে? সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, একটা তল, হেলানো তল, হেলানো তল, অনেকে বলতে হ্যাঁ ভাই হেলানো তল, এই যে 30 ডিগ্রি মার দিব, ভালো করে পড়ো। এত কেজি ভরের একটি ব্লক 30 ডিগ্রি কোণে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে 30 ডিগ্রি কোণে, হেলানো তল না, আমরা অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে ঠেলতেছি। তাহলে এই হচ্ছে ব্লক, এই যে এটা হচ্ছে ব্লক, এই ব্লকটাকে ঠেলা হচ্ছে, অনুভূমিকের সাথে ঠেলা হচ্ছে। অনেকে বলতো ভাই অনুভূমিকের সাথে তো বলে নাই, সব কথা বলে দিবে না তো, কিছু কথা একেবারে মন ফ্রেশ রেখে বুঝে নিতে হবে যে অবশ্যই ঠেলা হচ্ছে। তো যখন আমি ঠেলবো তখন অনুভূমিকের সাথে কিছু না বলে দিলে অনুভূমিকের সাথে ধরে নিয়ে হিসাব নিকাশ করব। তাহলে এভাবে ঠেলা হচ্ছে, ঠেলা বলটাকে আরেকটু ঠেলে সামনে আগে দাও, দিলাম, চিত্র আঁকছিলাম, অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে ঠেলা হচ্ছে এফ বলে। তো ঠেললে বস্তু কত ত্বরণে গতিশীল? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে গতিশীল। আমাদের বলছে ঘর্ষণ বলের মান 12, তাহলে প্রযুক্ত বল কত আর উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? শেষ তো ম্যাথ, হয়ে তো গেছে কি, তাই না? হয়ে গেছে না? বলো। নিচের দিকে ওজন mg, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া উপরের দিকে আর, এফ তাকে দুটো উপাংশে ভাগ করে ফেলি। তাহলে এদিক বরাবর যে উপাংশটা সেটার নাম ছিল এফ কস 30, আর এদিক বরাবর যে উপাংশটা সেটা ছিল এফ সাইন 30। ভাই সূত্র তো আমি মুখস্থ করব না। অনেকে বলতে ভাই গত ক্লাসে লিখছিলেন মুখস্থ বসে দেন না, আমি তো গত ক্লাসে তোমাকে মুখস্থ করার জন্য কিছুই বলি নাই, আমি বলছি টাইপগুলো ভালো করে বুঝো, তারপরে এই টাইপগুলো খাটায় ম্যাথ করবো আমরা। টাইপগুলো খালি বুঝতে হবে, সূত্র মুখস্থ করা যাবে না। ম্যাথ করার সময় চিত্র ভিজুয়ালাইজ করব, তারপরে ম্যাথ এমনিই হবে, দেখবা কলম এমনিই চলতেছে সামনে। তাহলে বস্তু এফ কস 30 এই বলের কারণে সামনের দিকে চলতে থাকবে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে। কোন ঘর্ষণ? বস্তু তো চলতেছে, তাহলে স্থিতি ঘর্ষণ না, গতীয় ঘর্ষণ। এফ কে, মজার ব্যাপার হচ্ছে এফ কে এর মানটাই দেওয়া আছে, বুঝছো না? ঘর্ষণ বল 12 নিউটন, তো এফ কে এর মানটাই তো দেওয়া আছে রে ভাই, 12 নিউটন। তাহলে প্রযুক্ত বল এফ কস 30, ম্যাথ তো শেষ, 1 নম্বর তো হয়ে গেছে। এফ কস 30, এফ কস 30 মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, ইকুয়াল টু এম এ। এখান থেকে এফ এর মান বের করতে পারবো তো, এখান থেকে এফ এর মান আমরা বের করব। এফ কস 30 মানে √3/2 মাইনাস এফ কে মানে 12, এম 10 কেজি ভরের ব্লক, এ 2.5, এই তো শেষ। প্রযুক্ত বলের মান চাইছে এফ। ভাই আরেকটা সূত্র আছে, ওটা যে লিখলেন না, উপরে সমান সমান নিচে লিখো, সমস্যা কি? ওটা লিখো, ওটা কাজে লাগতেছে না, লিখো আর ইকুয়াল টু এফ সাইন 30 প্লাস এমজি, লিখো, সমস্যা কি? এখান থেকে তুমি আর পাবা। অনেকে বলতে ভাই ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু যে এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, দেন আর এখান থেকে নিয়ে বসাবো না কেন? এত ঘুরাই পেঁচাই কেন করব? আমার তো ঘর্ষণ বলের মান ডিরেক্ট দেওয়া আছে, তাহলে আমি কেন ঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর লিখবো, যেখানে এই যে আর এর মধ্যে এই যে এফ, এই এফটাই তো আমি জানি না। তারপরে মিউকের মানই তো আমি জানি না, মিউকের মানই তো 2 নম্বর কোশ্চেন আমাকে বের করতে বলছে, বুঝতে পারছো? তাহলে আমার এফ এর মান দেওয়া আছে, আমি ডিরেক্ট সেটাই বসাই দিলাম, বোঝা গেল? ওকে, তাহলে এবার এখান থেকে এফ এর মানটা তাহলে 10 গুণ 2.5, তার সাথে যোগ 12, তাকে ভাগ দিব হচ্ছে cos 30 এটা দিয়ে, তাহলে 42.7239 এত নিউটন, এই হচ্ছে প্রযুক্ত বল। 1 নম্বর ডান। এবার 2 নম্বরটা নিয়ে একটু ভাবো তো তোমরা, উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? ম্যাথ হয়ে বসে আছে, ভাবলেই পারবা। উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক কত?
এটা চাওয়া হয়েছে, ভাবলেই পারবা। উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? তার মানে কার মান? মিউ কে এর মান। মিউ কে চাইছে, মিউ কে চাইছে। আচ্ছা, মিউ কে কোথায় আছে? মিউ কে কার মধ্যে আছে? মিউ কে আছে এফ কে এর মধ্যে। এফ কে এর মধ্যে, এফ কে এর মানটা তো দেওয়াই আছে। ওকে, ভালো কথা। দেখি তো, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আচ্ছা, এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। আর এর মান, আর এর মান আর ইকুয়াল টু, দেখো আর এর বিপরীতে এফ সাইন 30 প্লাস এমজি। আচ্ছা, আর ইকুয়াল টু এফ সাইন 30 প্লাস এমজি। আর এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর। দেখি, এফ কে ইকুয়াল টু মিউ কে আর, আর মানে এফ সাইন 30 প্লাস এমজি। এম এর মান জানি 10 কেজি, জি এর মান জানি, সাইন 30 জানি, এফ এর মানটা একটু আগেই বের করছি, জানি। বাহ, আর এফ কে এর মান 12, তাহলে অজানাকে মিউকে, এই তো হয়ে গেল। তাহলে এটা 12, এই যে মিউকে আমরা বের করতে চাই 42.7239 সাইন 30 প্লাস এম, এম এর মান 10 আর জি এর মান 9.8। তাহলে এখান থেকে এবার মিউকেটা বের করব, দেখি কত আসে। 42.7239 গুণ সাইন 30 যোগ 10 গুণ 9.8, তাহলে 12 ভাগ অ্যান্সার 0.10053, 0.10053 হয়ে গেল। মানে 0.1ও বলতে পারো, এটাকে 0.1 লিখতে পারো, কারণ এরপরে আরও দুইটা জিরো। সো 0.1 লিখো, কোনো সমস্যা নেই। ওকে, এইবার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা গেস করো তো কি হবে। একই বলে, একই কোণে টানা হলে, টানা, ঠেলা না, টানা, ঠেলার চেয়ে টানাটা সহজ কেন? ঠেলার চেয়ে টানাটা সহজ কেন? কারণ এবার আরও বেশি ত্বরণ হবে। আগে ত্বরণ ছিল 2.5, এবার ত্বরণ হবে তার চেয়েও বেশি, 2.5-এর চেয়েও বেশি হবে। বোঝা গেল? বলছে একই বলে একই কোণে টানা হলে তবে ত্বরণ পূর্বের বেশি নাকি কম হবে? বেশিই হবে, কারণ টানাটা তো সহজ। ঠেলার সময় যে ত্বরণে চলতেছে, টানার সময় আরও বেশি ত্বরণে চলা উচিত, কারণ সহজ হয়ে গেছে না, আমার জন্য কাজটা সহজ হয়ে গেছে। তাহলে আমি যদি টেনে নিয়ে যাই, তাহলে আগের চেয়ে অবশ্যই, পূর্বের চেয়ে অবশ্যই বেশি ত্বরণে টানতে পারবো। দেখি তো ঘটনা সত্যি কিনা। তাহলে এবার ঠেলা হচ্ছে, সরি টানা হচ্ছে। তাহলে এই যে তল, তলের উপর এই যে ব্লক রাখা আছে, কি করা হচ্ছে? টানা হচ্ছে। টানি, একই বলে টানবো, একই কোণে। কত কোণ? 30 ডিগ্রি কোণ। নিচের দিকে ওজন এমজি, তলের অভিলম্বিক প্রতিক্রিয়া আর। এবার এই এফ কে দুইটা উপাংশে ভেঙে ফেলবো, এদিক বরাবর এফ কস 30 আর এদিক বরাবর, এদিক বরাবর এফ সাইন 30, এফ নাই, এফ কস 30, তার বিপরীতে ফ্রিকশন। কোন ফ্রিকশন? এফ কে। এফ কে কি এবার 12 হবে? না, খবরদার খবরদার, এফ কে 12 হবে না। গত ক্লাসে লিখছিলাম, খাতা উল্টাও, দেখো এফ কে ইকুয়াল টু মিউ কে ইন্টু আর, আর ইকুয়াল টু একবার এম জি প্লাস এফ সাইন থেটা, আর একবার এম জি মাইনাস এফ সাইন থেটা। তাহলে দুইবার ঘর্ষণ বল দুই রকম হয়ে যাবে না? ঠেলার সময় ঘর্ষণ বল বেশি, টানার সময় ঘর্ষণ বল কম। দেখো এখানেও তাই দেখতে পারবা, এখানেও তাই দেখতে পারবা। তাহলে এফ আর নাই, তাহলে এফ, সরি সরি সরি, এটা এফ কেন? আর তো, তাহলে আর প্লাস এফ সাইন 30, এই দেখো ইকুয়াল টু এমজি। তাহলে টানার সময় এবার প্রতিক্রিয়া বল আপাত ওজন কমে গেছে, আর ইকুয়াল টু এমজি মাইনাস এফ সাইন 30। ঠিক আছে, তাহলে এফ কস 30 মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ, ইকুয়াল টু এম এ। তাহলে এফ কস 30 মাইনাস এফ কে মানে মিউ কে ইন্টু আর, আর ইকুয়াল টু এম এ। এফ
cos 30 mu কে r equal to mg minus f sin 30 equal to ma। দেখছো, এই দেখো আগে ছিল প্লাস, দেখবা এই যে প্লাস ছিল, এবার হইছে মাইনাস। তাহলে এবার মান বসাই, 42 f এর মান 42.7239 cos 30 মাইনাস মিউকের মান 0.1, এম এর মান 10, জি এর মান 9.8, এফ 42.7239 সাইন 30 মানে হাফ ইকুয়াল টু এম এর মান 10 গুণ এ। তাহলে দেখি কত আসে দেখি, 10 গুণ 9.8 বিয়োগ 42.7239 গুণ 0.5 গুণ 0.1, 42.7239 গুণ cos 30 মাইনাস অ্যান্সার, তাকে ভাগ দিব 10 দিয়ে, 2.933 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ত্বরণটা পূর্বের ত্বরণ ছিল 2.5, তার চেয়ে বেশি হলো না। দেখো তাহলে এবার ত্বরণ বেশি, তাহলে টানা যেহেতু সহজ এই কারণে ত্বরণ বেশি। এই ম্যাথটা একেবারে একটা পারফেক্ট বোঝার উদাহরণ যে টানা আর ঠেলা এদের পার্থক্য, যে ঠেলা কঠিন, ঠেলার সময় ফ্রিকশন বেশি, এই কারণেই তো ত্বরণ কম হয়েছিল। আর টানার সময় টানা সহজ, ফ্রিকশন বল কমে গেছে, এই কারণে ত্বরণ বেশি হয়েছে। তাহলে টানা ঠেলা বোঝার জন্য খুবই সুন্দর একটা পারফেক্ট ম্যাথ হচ্ছে এটা। ওকে, এবার 6 নম্বর। 6, একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, একটি গাড়ি এত বেগে চলছে, ঘর্ষণ বলের কারণে গাড়িটি থেমে গেলে, কত দূরত্ব অতিক্রম করে গাড়িটি থেমেছে, রাস্তার সাথে গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক, রাস্তার সাথে গাড়ির চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.1। গাড়ির ভর লাগবে না, ভাবো নিজেরা একটু ট্রাই করো। একটা গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, গাড়িটাকে থামানো হয়েছে, তুমি ব্রেক দিয়ে থামানো হয়, তুমি বাধা দানকারী কোনো বল দাওনি, কে দিয়েছে? রাস্তার ঘর্ষণ। আমি তোমার একটা উদাহরণ বলি, ধরো একটা গাড়ি চালাচ্ছ, তুমি গাড়ির এক্সেলারেটর থেকে পা উঠায় নিছো, ব্রেকেও চাপ দাওনি, তাহলে গাড়ি কি আজীবন চলবে? এক্সেলারেটর থেকে পা উঠায় নিছো, ব্রেকও চাপে গাড়িটাকে থামাওনি, অর্থাৎ গাড়ি যে অবস্থায় ছিল তুমি জাস্ট এক্সেলারেটর থেকে পা উঠায় নিছো, দেখবা গাড়িটা চলছে, এক সময় গিয়ে থেমে যাবে। সাইকেল প্যাডেল করা বন্ধ করে দিছো, পা উঠায় রাখছো, প্যাডেল করতেছো না, এক সময় থেমে গেছো, মানে এক সময় প্যাডেল করা বন্ধ করে দিছো। তাহলে গাড়ি ওই সময়ে যে বেগ ছিল সেই বেগ নিয়েই আজীবন চলবে না, কারণ যে রাস্তায় চলে সেই রাস্তায় তো ফ্রিকশন থাকে, ফ্রিকশন না থাকলে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী আজীবন চলতো, কিন্তু ফ্রিকশন থাকার কারণে ফ্রিকশন বল কাজ করে, তখন আস্তে আস্তে বেগ কমতে থামে। 36 কিলোমিটার পার আওয়ার মানে 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 থেকে 9, 9 থেকে 8, 8 থেকে 7 করতে এক সময় গাড়ি থামবে। তাহলে থামাইলো কে? ঘর্ষণ বল থামাইলো। প্রশ্ন হচ্ছে কত দূরত্ব অতিক্রম করে গাড়িটা থামছে, এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটাই আমাদের বের করতে হবে। গাড়িটাকে কে থামাইছে? ঘর্ষণ বল।
তাহলে ঘর্ষণ বলের কারণে কি পরিমাণ মন্দন হয়েছে দেখি তো, একটু বের করি তো। এই হচ্ছে গাড়িটা, দেখো এই হচ্ছে গাড়িটা, নিচের দিকে ওজন mg আর উপরের দিকে প্রতিক্রিয়া বল আর। বলো এদিকে প্রযুক্ত বল কত, এফ না? না, এদিকে প্রযুক্ত বল এফ নেই, এদিকে গতি, গাড়ির বেগ আছে, বেগ বেগ ইউ আদি বেগ কত 36 কিলোমিটার পার আওয়ার, মানে 10 মিটার পার সেকেন্ড, এই বেগ নিয়ে চলতেছে। তাহলে গাড়ি যদি এইদিকে চলে, এদিকে কোনো বল নেই না? কেন বল নেই? তুমি তো এক্সেলারেটর থেকে পা উঠাই নিছো রে ভাই, তুমি তো এক্সেলারেটর থেকে পা উঠাই নিছো, তাহলে এদিকে কেন বল থাকবে? তাহলে বল নেই কিন্তু, তাহলে কোন বল আছে? এদিকে বেগ আছে, বল নেই, বেগ আছে। তাহলে যেহেতু এদিকে বেগ, তাহলে ফ্রিকশন কাজ করবে তার বিপরীত দিকে। কোন ফ্রিকশন? গতীয় ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন। কেন? গাড়ি তো চলতেছে, গাড়ি তো চলতেছে। তাহলে কি হবে দেখো, বেগটা কমতে 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 এক সময় গিয়ে বেগটা হবে জিরো, বেগটা জিরো হবে, গাড়ি থেমে গেছে। তাহলে এখান থেকে কত দূরত্ব অতিক্রম করে গাড়ি থামলো এটাই তো বের করতে হবে। তাহলে আগে মন্দনটা বের করি, গাড়ির যে বেগ কমলো, বেগ যে 10, 9, 8, 7, 6, 5 দিয়ে জিরো হলো, তাহলে মন্দন কাজ করছে না? তাহলে গাড়িকে কে থামাইছে? এই বলটা থামাইছে, এই বল। তাহলে গাড়ি থামানোর জন্য বাধাদানকারী যে বলটা এফ, ধরো গাড়িকে থামানোর জন্য বাধাদানকারী বলটা এফ, আমরা এফ ইকুয়াল টুই তো এম এ বলি, তাই না? এফ ইকুয়াল টুই তো এম এ। তাহলে সেই বাধাদানকারী বলটা এফটা কে? এফটা হচ্ছে ফ্রিকশন বল। গাড়িটাকে থামানোর জন্য বাধাদানকারী বল এফ ইকুয়াল টু এম এ। তুমি যদি ব্রেক দিয়ে থামাইতা, তাহলে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম এ। তাহলে সেই প্রযুক্ত বলটা কে দিয়েছে? কার পকেট থেকে বের হয়েছে? ঘর্ষণের পকেট থেকে। তাহলে এফ এর জায়গায় এফ কে ইকুয়াল টু এম এ, আর এফ কে মানে মিউ কে ইন্টু আর ইকুয়াল টু এম এ। এবার আর মানে কত দেখো, দেখে বলো, আর ইকুয়াল টু এম জি। তাহলে মিউ কে আর ইকুয়াল টু এম জি এম এ, এই যে এম এম কাটাকাটি, তাহলে এ ইকুয়াল টু মিউ কে 0.1 আর জি এর মান 9.8, জি এর মান 9.8। ওকে, তাহলে 0.98 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই হচ্ছে ত্বরণ। 0.98 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ, সরি ত্বরণ বলতেছি মন্দন। কেন? কারণ গাড়িতে থামছে তো, তাহলে এটা ত্বরণ, এটা কি মন্দন, বুঝলা? এইবার মন্দন পেয়ে গেছে না, ম্যাথ শেষ। মন্দন পেয়ে গেছে না, ম্যাথ শেষ। এস বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ভি এর মান 0, ইউ এর মান 10, মাইনাস 2 এর মান 0.98, এস এর মান বের করতে হবে কত দূরত্ব অতিক্রম করে থামছে। এস হচ্ছে 10 স্কোয়ার ভাগ 2 ইন্টু 0.98, 51.02 মিটার। বুঝছো? দেখো এই জায়গাটা অনেকে বুঝতে পারো নাই। ওকে, দেখো আর একটা ভাবে তোমার এই জায়গাটা দেখা দিচ্ছি, না বুঝতে পারলে। আচ্ছা তুমি ধরো এইদিকে বল দিছো, ধরো এফ, তাহলে ধরো এইদিকে বল দিছো এফ, ধরো তো সেই এফ কত? F0, কোনো বলই তো আসলে দাওনি, তাই না? তাহলে আমরা কি লিখি? আর সমান সমান এম জি, বস্তু যদি চলতে থাকে, এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। ওকে, কোনো সমস্যা নেই, এটাই লিখো। এফ ইকুয়াল টু 0, এটা তো নাই, তাহলে মাইনাস এফ কে মানে মিউ কে ইন্টু আর ইকুয়াল টু এম এ। এভাবে করলে আরও ভালো, এভাবে করলে আরও ভালো, ঠিক আছে। 0 মিউ কে ইন্টু আর, আর মানে এম জি ইকুয়াল টু এম এ, এম এম কাটাকাটি, তাহলে এ ইকুয়াল টু মাইনাস মিউ কে ইন্টু জি। এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে মন্দন, তাহলে মাইনাস 0.98, এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে মন্দন। তুমি যদি এভাবে করতে চাও, ওকে, আমার কোনো আপত্তি নেই, বুঝলা? পারা যাবে? বলো। তাহলে 6 নম্বর ডান, 6 নম্বর ডান। এবার 7 বলা হচ্ছে 8 কেজি ভরের একটি ব্লককে, 8 কেজি ভরের একটি ব্লককে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে টেনে কোনো তল হতে, 30 ডিগ্রি কোণে টেনে কোনো তল হতে গতিশীল করতে, গতিশীল করতে
ন্যূনতম 50 নিউটন বল প্রয়োগ করা লাগে, ন্যূনতম 50 নিউটন বল প্রয়োগ করা লাগে। উক্ত তলের ঘর্ষণ গুণাঙ্ক কত? ঘর্ষণ গুণাঙ্ক কত? দেখি কে কে বলতে পারে ঘর্ষণ গুণাঙ্ক? কোন ঘর্ষণ গুণাঙ্ক বলো, কোন ঘর্ষণ গুণাঙ্ক? গতিশীল করতে ন্যূনতম, তার মানে গতিশীল হওয়ার উপক্রম, গতিশীল হয়নি কিন্তু, গতিশীল হওয়ার উপক্রম করতে বা ন্যূনতম কি পরিমাণ বল প্রয়োগ করলে গতিশীল হবে, এটা স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটা। কি মনে পড়ছে? স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের সমান বল প্রয়োগ করতে হবে আর কি। ব্যাপারটা এরকম না, তখন যে বলটা প্রযুক্ত হবে, ঘর্ষণ বলের যে মানটা প্রযুক্ত হবে, সেটা স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তো এবার অনুভূমিকভাবে বল প্রয়োগ করা হচ্ছে না, কিন্তু এবার কিন্তু হেলানো, মানে এবার কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে, কোন করে টানা হচ্ছে। তাহলে এই তলের উপর ব্লক রাখা আছে, কয় কেজি ভরের? 8 কেজি ভরের ব্লক। 30 ডিগ্রি কোণে টেনে নিতে, আসো দেখি 30 ডিগ্রি কোণে টেনে নিয়ে যায়। তাহলে এই যে প্রযুক্ত টান বল কত কোণে? 30 ডিগ্রি কোণে টেনে নিয়ে যাচ্ছি, প্রযুক্ত টান বল এফ, এই এফ লাগবে 50 নিউটন। তাহলে এটা চলার উপক্রম হবে বা চলবে ভাব, মানে গতিশীল করতে ন্যূনতম বল লাগবে। বোঝা গেছে? নিচের দিকে ওজন mg। ক্ষেত্রটা পড়ে চিত্রটা আঁকতে পারলেই না কাজ শেষ। তলের প্রতিক্রিয়া আর। এফ কে এবার দুটো উপাংশে ভেঙে ফেলবো। এদিক বরাবর এফ cos 30, এফ কিন্তু আর নাই, আর এদিক বরাবর এফ sin 30। ওকে, তাহলে এফ cos 30 নিয়ে চলতেছে সামনে, তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে? এই যে বিপরীত দিকে ফ্রিকশন। কোন ফ্রিকশন? এফ কে। কোন ফ্রিকশন? এফ কে। বুঝে গেছে নাকি? বলো, ঠিকঠাক লিখছি? ফ্রিকশন এফ কে, চলবে, চলার উপক্রম হবে। তাহলে এফ এস, তাহলে আসো আর প্লাস এফ সাইন 30 ইকুয়াল টু এমজি, আর এফ cos 30 ইকুয়াল টু এফএস। ওকে, তাহলে এফ cos 30 এফএস মানে মিউ এস ইন্টু আর, এফ cos 30 মিউ এস আর ইকুয়াল টু এমজি প্লাস এফ সাইন 30। শেষ, ম্যাথ শেষ। এবার এখান থেকে মিউ এস এর মানটা বের করতে হবে, বাকি সব মান আমরা জানি। তাহলে এফ এর মান 50 cos 30 মিউ এস, এম 8 কেজি, জি এর মান 9.8, এফ এর মান 50 sin 30। তাহলে সবই জানা আছে, আমি আর হিসাব করে দিলাম না, এখান থেকে তুমি মিউ এস এর মানটা বের করে নিবা। বুঝতে পারছো? এই তো কাহিনী খতম। বলো বোঝা গেল কিনা? মাইনাস আবার কি? মিউ এস। দাদা দিনের পড়া দিনে শেষ করলে কি পড়াশোনা রাইট লাইনে আছে? দিনের পড়া রাতেও শেষ করতে পারো, দিনের পড়া দিনেই শেষ করতে হবে এমন কোনো কথা নেই, দিনের পড়া রাতেও শেষ করা যায়। তবে দিনের পড়া দিনে বা দিনের পড়া রাতে যদি শেষ করা যায়, তাহলে তুমি ঠিকঠাক লাইনে আসো। ভাই মাইনাস হবে না? কোথায় মাইনাস হবে? আর ইকুয়াল টু এমজি মাইনাস, আর ইকুয়াল টু এমজি মাইনাস, ও সরি, তাড়াহুড়ায় ভুল হয়ে গেছে, মাইনাস হবে, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, হ্যাঁ আর সমান সমান এমজি মাইনাস। ওকে,
তাহলে চলো এবার দেখো, আমরা ওই যে পুলি কপি কলের ম্যাথ করছিলাম মনে আছে? তখন আমরা কোনো ফ্রিকশন দেখাইছিলাম না। আচ্ছা, এর সাথে যদি একটু ফ্রিকশন মিশাই দেওয়া হয় তাহলে কেমন হয়? খুব ভালো হয়। দেখি চলো তো এর সাথে একটু ফ্রিকশন মিশাই দিই, দেখতে কেমন লাগে দেখি। এই যে একটা সমতল, এই কর্নারে এখানে একটা পুলি রাখা আছে, পুলির উপর দিয়ে দড়ি দিয়ে দুটো ব্লক, এই পাশে একটা ব্লক এভাবে ঝুলানো আছে, এই ব্লকটা 5 কেজি ব্লক, এখানে একটা ব্লক রাখা আছে, এই ব্লকটা 2 কেজি ভরের ব্লক। আর এই যে তল, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক, এই তলের ঘর্ষণ গুণাঙ্ক এটা 0.1। কোন ঘর্ষণ গুণাঙ্ক? চলো ঘর্ষণ গুণাঙ্ক 0.1। তাহলে এখন আমাদের প্রশ্ন করছে যে 1 পুলির সাধারণ ত্বরণ কত, পুলির সাধারণ ত্বরণ কত, আর 2 নম্বর দড়ির টান, দড়ির টান কত, আর 3 নম্বর হচ্ছে 2 কেজি ব্লক স্থির অবস্থা হতে চলতে শুরু করলে, স্থির অবস্থা হতে চললে, স্থির অবস্থা হতে চললে 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পরে বেগ কত হবে? এইটা হচ্ছে 1 নম্বরটা লেজুর ত্বরণ বের করলেই তো 3 সেকেন্ড পর বেগ বের করা যাবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝা গেছে? তো চলো দেখি হিসাব নিকাশ দেখি। আমরা পুলির ক্ষেত্রে এর আগে সাধারণ ত্বরণ বের করছিলাম, তখন কোনো ফ্রিকশন ছিল না, এই তলটা ছিল ঘর্ষণহীন, এবার ঘর্ষণ আছে, এবার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ম্যাথ ঠিক আগের মতোই, শুরু করলেই দেখবা শেষ। তাহলে নিচের দিকে mg, এটা m1, তাহলে m1g, এটার এই যে নিচের দিকে m2g। দড়ির টান দেখো, দড়ির টান m1g, বস্তু দেখবা এটা নিচের দিকে নামবে, এটা ডান দিকে সরতে থাকবে, তাহলে বস্তু নিচের দিকে নামতেছে, তাহলে দড়ির টানটা এই যে টি উপরের দিকে, আর এই ব্লকের ক্ষেত্রে দড়ির টান এইদিকে, দড়ির টান টি। ঠিক আছে, এবার তাকাও, এই ব্লকের ক্ষেত্রে আর একটা বল আছে। কেন? এই যে তলটা, এই তলটা তো ঘর্ষণহীন তল না, ঘর্ষণযুক্ত তল, তাহলে তলের অবিলম্বিক যে প্রতিক্রিয়া সেটা হচ্ছে আর, আর এই টি বলের কারণে, টি টান বলের কারণে বস্তু এদিক বরাবর গতিশীল হবে, এ ত্বরণে আসতে থাকবে। তাহলে বস্তু এ ত্বরণে যদি গতিশীল হয়, বোঝাই যাচ্ছে এই ব্লকটা যদি এদিকে গতিশীল হয়, তাহলে ফ্রিকশন কাজ করবে, এই যে তার বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে, বিপরীত দিকে ফ্রিকশন কাজ করবে। তাহলে এই যে ফ্রিকশনটা, এই ফ্রিকশনটা হবে এফকে, ফ্রিকশনটা হবে এফকে। কি বোঝা গেল? তাহলে এবার আসো হিসাব করি, এবার হিসাব করি, এ ত্বরণে এটা নিচের দিকে নামতেছে, আর এটা এ ত্বরণে ডান দিকে যাচ্ছে। তাহলে আসো সূত্র খাটাই, সূত্র খাটাই হিসাব নিকাশ করি, দেখি কি হয়। এমনের জন্য, এমনের জন্য এই যে এমন এদিকে যাচ্ছে, তাহলে এটা বড়, m1g মাইনাস টি ইকুয়াল টু m1a, সমীকরণ 1। এবার m2 এর জন্য, টি এদিকে টি মাইনাস এফকে, টি মাইনাস এফকে। আচ্ছা, এফকে এর মানটা একটু হিসাব করে রাখি তো। এফকে ইকুয়াল টু কি? মিউ কে ইন্টু আর, আর মিউ কে আর ইকুয়াল টু m2g, আর ইকুয়াল টু m2g। তাহলে টি মাইনাস এফকে, টি মাইনাস এফকে, এফকে মানে মিউ কে m2g ইকুয়াল টু m2a, সমীকরণ 2। এই সমীকরণ 2। তাহলে এবার কাটাকাটি, বুঝলা? এ বের করতে চাই, তাহলে এ m1 m2, এখান থেকে m1 মাইনাস মিউ কে m2 ইন্টু জি, আমার তো এ বের করতে হবে। তাহলে এ ইকুয়াল টু m1 মাইনাস মিউ কে m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2
ইন্টু জি। তাহলে এমন এর মান 5 মাইনাস মিউকে 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 কই মিউকে ওই যে 0.1 ইন্টু M2 এর মান ওই যে ওটাকে M2 বলছি 2 কেজি 2 ডিভাইডেড বাই নিচে 5 যোগ 2 আর জি এর মান 9.8। আসো হিসাব করি 5 মাইনাস 0.1 ইন্টু 2 ভাগ 5 6 7 গুণ 9.8 তাহলে 6.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার 6.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডান হয়ে গেল, ত্বরণ বের হয়ে গেছে। তাহলে পুলির সাধারণ ত্বরণ ডান। দড়ির টান বের করতে বলছে, দড়ির টান টি, দড়ির টান টি বের করতে বলছে। তাহলে বলো বের করতে পারবো? কেন পারবো না? ওই যে সমীকরণ 1 আর 2 ওখানে বসাই দিলে তো দড়ির টান হয়ে যাবে যে কোনো একটা সমীকরণ থেকে। তাহলে আসো তো দেখি কোন সমীকরণ সহজ হবে। 1 নং এ যাই, 1 নং সমীকরণে যাই। তাহলে টি ইকুয়াল টু হবে, টিটাকে ওই পাশে নিয়ে গেলাম, এম অন জি মাইনাস এম অন এ। তাহলে এম অন এর মান 5, জি এর মান 9.8, এম অন এর মান 5, এর মান 6.72। বোঝা গেছে? টি এম অন জি মাইনাস এম অন এ। তাহলে 5 গুণ 9.8 বিয়োগ 5 গুণ 6.72 15.4 নিউটন। ডান, টি হয়ে গেছে। তাহলে পুলির সাধারণ ত্বরণ এবং দড়ির টান বের হয়ে গেছে। বলো হয়েছে কিনা? ওকে। অনেকে বলতে ভাই আপনি না পুলিশ সাধারণ ত্বরণ বের করার জন্য একটা শর্টকাট দিছিলেন, এটা কি শর্টকাটে হয় না? কেন হবে না? অবশ্যই শর্টকাটে হবে। কেন হবে না? অবশ্যই শর্টকাটে হবে। দেখো তো শর্টকাটে হয় কিনা। শর্টকাট কি শিখাইছিলাম মনে পড়ে তোমার? এই যে দড়ি, এখানে একটা ব্লক, এটা M1, এখানে ব্লক, এটা M2, এটা হচ্ছে সিস্টেমটা। এই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স, তাহলে এক্সটার্নাল ফোর্স নিচের দিকে M1G। দেখো এক্সটার্নাল ফোর্স এই সিস্টেমটাকে এই যে সিস্টেমটাকে M1G এদিকে টানতেছে, M2G নিচের দিকে টানতেছে না। M2G দেখো M2G এর কারণে দড়ি কোনো প্রেসারই পাচ্ছে না, দড়ির উপরে কোনো বলই প্রযুক্ত হচ্ছে না আসলে M2G এর কারণে। M2 তো ব্লকের উপর মানে এই তলের উপর, M2G নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই সিস্টেমে নিচের দিকে M1G এর জন্য এই দিক বরাবর মানে দড়ির বিপরীতে, দেখো M2G তো নিচের দিকে, M2G কি দড়ির বিপরীতে? তাহলে M2G কিন্তু এক্সটার্নাল ফোর্স দিচ্ছে না, M2G এক্সটার্নাল ফোর্স দিচ্ছে না। তাহলে কে দিচ্ছে? তাহলে দেখো এই যে দড়ি, দড়ির বিপরীতে এদিকে M1G, এই যে দড়ি, দড়ির বিপরীতে এদিকে কি আছে? এদিকে আছে FK, FK মানে মিউ কে ইন্টু আর, আর মানে M2G। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমে বলো তো এক্সটার্নাল ফোর্স কত? বলো এক্সটার্নাল ফোর্স কত? এ ইকুয়াল টু শর্টকাট ছিল এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ এম। এটা আজীবনই সত্য সূত্র। এ ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স M1G আর এই পাশে মিউ M2G, মিউ কে M2G। তাহলে M1G মাইনাস এই যে M1G বিপরীত দিকে মাইনাস মিউ কে M2G ডিভাইডেড বাই নিচে M1 প্লাস M2। দেখো তো হয়েছে কিনা? জিটাকে কমন নিয়ে নাও, দেখো একই সূত্র। বোঝা গেল? শর্টকাট দিয়ে হবে না কেন? অবশ্যই হবে। কিন্তু দড়ির টান চাইলে তোমার কিন্তু এই সমীকরণ লাগবে। দড়ির টান চাইলে, দড়ির টান চাইছে এই সমীকরণ লাগবেই। বুঝছো? এবার কি বলছে? এবার বলছে 2 কেজি ব্লক স্থির অবস্থা থেকে চললে 3 সেকেন্ড পরের বেগ কত? এই ব্লকটা যদি স্থির অবস্থা থেকে চলা শুরু করে u0, তাহলে স্থির অবস্থা থেকে চলা শুরু করলে 2 সেকেন্ড পর বেগ কত? 2 সেকেন্ড পর বেগ v ইকুয়াল টু u প্লাস at। 2 সেকেন্ড পর বেগ v ইকুয়াল টু u প্লাস at। শেষ। তাহলে t ইকুয়াল টু 2 সেকেন্ড পর বেগ v ইকুয়াল টু u প্লাস at। u এর মান 0, এর মান 6.72 ইন্টু টি 2। তাহলে গুণ করো 2 সেকেন্ড পর, আচ্ছা 2 সেকেন্ড না তো 3 সেকেন্ড চাইছি, সরি 3 সেকেন্ড পর
তাহলে 6.72 গুণ 3, 6.72 গুণ 3, তাহলে 20.16 এত মিটার পার সেকেন্ড। এবার আমি তোমার সেম ম্যাথটাই দিব, সামান্য একটু চেঞ্জ করব। 9 এমন 5 কেজি, M2 কত 2 কেজি ছিল, আর মিউকে এটা 0.1 ছিল। তাহলে এখান থেকে দেখো সেম জিনিস, শুধু এবার বলা হচ্ছে কি ভালো করে শোনো, টি ইকুয়াল টু 0-তে এটার বেগ, টি ইকুয়াল টু 0-তে এর বেগ এদিক বরাবর ধরো 2 মিটার পার সেকেন্ড। এই যে এদিক বরাবর এর বেগ 2 মিটার পার সেকেন্ড, 2 না দিয়ে 4 দিয়ে 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এবার t0-তে এর বেগ কিন্তু এদিক বরাবর 4 মিটার পার সেকেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে 3 সেকেন্ড পর 2 কেজি ব্লকের বেগ কত? 2 কেজি ব্লকের বেগ কত এবং ওই অবস্থান হতে অতিক্রান্ত দূরত্ব কত? ওই অবস্থান হতে অতিক্রান্ত দূরত্ব কত? কঠিন কিছুই না, একটু ভাবো, ভাবলেই হয়ে যাবে। অতিক্রান্ত দূরত্ব কত? কঠিন কিছুই না, একটু ভাবো, ভাবলেই হয়ে যাবে। তাকাও, এটা স্থির অবস্থা ছিল, তাই না? তাহলে স্থির অবস্থা থেকে এই দিক বরাবর ত্বরণ নিয়ে যাচ্ছে, এই কারণে ত্বরণ নিয়ে চললে বেগ বাড়বে। 2 সেকেন্ড পর ধরো, 3 সেকেন্ড পর ধরো এখানে আসলো 3 সেকেন্ড, তাহলে 3 সেকেন্ড পর এখানে তার অর্জিত বেগ v = u + at। ইউ এর মান স্থির অবস্থা থেকে চলা শুরু করছিল বলে u0 হয়েছিল। আচ্ছা, যদি তুমি যখন দেখছো, ভালো করে শোনো, যখন তুমি দেখছো তখন যদি এর বেগ এইদিকে থাকতো 4 মিটার পার সেকেন্ড, তাহলে কি হইতো? যখন তুমি দেখছো মানে t0-তে যে মুহূর্ত থেকে তুমি সময় গণনা শুরু করছো সেই মুহূর্তে তার বেগ যদি থাকতো 4 মিটার পার সেকেন্ড এইদিকে, তাহলে তখন আমরা কি লিখতাম? v = u + at। তখন ইউ এর জায়গায় বসাইতাম 4। বুঝলা? এ তো একই থাকতো, এর কি কোনো চেঞ্জ হইতো নাকি? এর কেন চেঞ্জ হবে? এর সাথে এর আদিবেগের কি সম্পর্ক? বোঝা গেছে? তাহলে এ তো একই থাকতো, তাহলে আমি টি সময় পর তার যদি বেগ বের করতে চাইতাম v = u + at, তাহলে ইউ তখন যখন আমি দেখছি সেই মুহূর্তে তার বেগ ছিল 4, তাহলে ওই মুহূর্তে ওই অবস্থান থেকে এরপর 3 সেকেন্ড পরে বেগ টি এর মান 3 বসাবো, এর মান বসাই দিব, বি বের করব। তাহলে এবার একটু বোঝো তো, বস্তুটাকে তুমি যখন দেখছো তখন এদিকে যাচ্ছে না, এই দিকে যাচ্ছে, তাহলে কি হবে? বলো, তাইলে ইউ এর জায়গায় +4 বসবে না, বসবে -4। কেমন? দেখো কেমন, এই যে যখন দেখা হয়েছে, এবার t = 0-তে যখন আমি অবজার্ভ করছি তখন বেগটা এদিকে ছিল, এদিকে। এর মান তো একই রকমই আসবে, এর মান হিসাব করবা m1 - মিউকে m2 * g দিয়ে নিচে m1 + m2 হিসাব করলে একই আসবে। এটা 5, ওটা 0.12, 6.72, এটা নিয়ে কোনো দ্বিমত আশা করি নাই। এবার যে মুহূর্তে আমি দেখছি সেই মুহূর্তে তার বেগ, আদিবেগ এটা হচ্ছে তার আদিবেগ ইউ। এখন কথা হচ্ছে যে ভাই আদিবেগ এদিকে, বস্তু তো এদিকে যাবে। হ্যাঁ, এই কারণে প্রথমে তার মন্দন হবে, অনেকে মনে করতে ভাই এটা আবার কেমনে হইতে পারে? কেন হইতে পারে না? প্রথমে মনে করো এই দড়িতে এই ব্লকটা ছিল না, এটা একটা গাড়ি চিন্তা করো, খেলনা গাড়িটা এদিক বরাবর চলতেছিল। তাহলে যে মুহূর্তে আমি দেখছি তখন এই মুহূর্তে তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড, এবং ওই মুহূর্তে কেউ একজন এখানে একটা ব্লক ঝুলাই দিছে, সাথে সাথে এটা এইদিকে যাবে না। কি মনে হয়? একটু কমন সেন্স খাটাও। ওই মুহূর্তে ওর বেগ ছিল কত? 4। তাহলে হ্যাঁ, আমি মানতেছি যে ত্বরণ এদিকে, তাহলে যেহেতু 4 ছিল তাহলে ত্বরণ উল্টা দিকে, তাহলে 4 কি হবে? মানে আসলে ত্বরণ হবে না, মন্দন হবে, প্রথম কিছুক্ষণ মন্দন হবে। ভালো করে খেয়াল করো, 4 3 হবে, 2 হবে, 1 হবে,
কমে 0 হবে, 0 হলো, দেন দেন সে এবার এদিকে আসা শুরু করবে। এদিক বরাবর যাচ্ছিল 4 3 কমলো 3 কমে 2 কমে 1 কমে 0, দেন তারপরে এবার এদিকে আসা শুরু করবে। তাহলে সাথে সাথে হবে না এটা। তাহলে এটা ভাই হিসাব করব কিভাবে? দেখো খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। 3 সেকেন্ড পর চাইছে। আমরা এই যে বেগ v = u + at সূত্র খাটাই না? আমাদের ছোটবেলায় শেখানো হয়েছে ত্বরণ হলে প্লাস দিবা, মন্দন হলে মাইনাস দিবা। না, ঘটনা আসলে এইটা না। ঘটনা হচ্ছে যে কোনো একটা দিককে প্লাস ধরো, যারা যারা ওই দিকে ক্রিয়া করবে, যেটা আমি তোমাদের ধরো গতিবিদ্যাতে বলছি, ঠিক আছে, মানে গতিবিদ্যা মানে এর আগে বলছি, এদিক বরাবর যারা যারা ক্রিয়া করবে তারা হচ্ছে প্লাস, তাহলে যারা এদিকে ক্রিয়া করবে তারা হচ্ছে মাইনাস, এটা আমি ধরলাম। বুঝতে পারছো? যারা যারা এদিক বরাবর ক্রিয়া করবে তাদেরকে আমি ধরলাম প্লাস, আর যারা এই দিক বরাবর ক্রিয়া করবে তাদেরকে ধরলাম মাইনাস। তাহলে আসো, আমাদের বসে 3 সেকেন্ড পর বেগ কত? 3 সেকেন্ড পর বেগ v u a t, কোনো সূত্র আমি লিখি নাই কিন্তু, আগে প্লাস মাইনাস দিই নাই। এ কোন দিকে? এদিকে আমি প্লাস ধরছি, তাহলে এটা প্লাসের দিক। আর আদি বেগ ইউ এদিকে, তাহলে ইউ এর আগে মাইনাস দিলাম। দিলে এবার ভি দেখি কি আসে, তাহলে -4 6.72 গুণ 3। আচ্ছা, ভালো কথা। -4 প্লাস 6.72 গুণ 3, তাহলে 16 প্লাস আসছে 16.16 মিটার পার সেকেন্ড। কি আসছে? প্লাস আসছে না? এই যে প্লাস মানে কোন দিকে? ডান দিকে। অর্থাৎ বস্তুর বেগ 0 হয়ে গেছে। 4 3 2 1 0 হয়ে বস্তু এবার এদিকে আসতেছে, আর যখন এদিকে আবার আসতে থাকবে তখন এই ত্বরণের কারণে আবার বেগ বাড়বে। এবার কমে তো 0 হয়েছে, 0 থেকে 1 2 3 4 5, এবার বেগ আবার বাড়তে বাড়তে এই বেগে পৌঁছাবে। বুঝছো? আমি যদি খুবই অল্প সময়, অর্থাৎ মনে করো t0 ঠিক একটু পরে, ধরো 0.2 সেকেন্ড পরে, 0.2 সেকেন্ড পরে হিসাব করতাম, তখন দেখতা বেগের মানটা মাইনাস আসতো। দেখো, আমি যদি 0.2 সেকেন্ড পরে হিসাব করি, এটা চাই না, আমি তোমার বিশ্বাস করানোর জন্য দেখাচ্ছি। 0.2 সেকেন্ড পর যদি ভি হিসাব করি, তাহলে ইউ এ টি, এর আগে প্লাস, এর ভি এর ইউ এর আগে মাইনাস, -4, এর মান 6.72 গুণ 0.2, দেখি কত আসে। -4 প্লাস 6.72 গুণ 0.2 মাইনাস, এই যে -2.656 এত মিটার পার সেকেন্ড। দেখছো হয়েছে? এই মাইনাস মানে কোন দিকে? বাম দিকে। বস্তু এখনো বাম দিকে যাচ্ছে, ঠিক আছে। বেগ কমে গেছে, হ্যাঁ, 4 ছিল, কমে 2.6 আসছে, ঠিক আছে। তারপরে আরেকটু সময়ের মান 0.3 বসাবা, দেখবা আরেকটু কমে যাবে, 0.4 বসাবা, দেখবা আরেকটু কমে যাবে, একসময় 0 হয়ে যাবে, একসময় 0 হয়ে যাবে। তারপরে বস্তু ডান দিকে আসতে থাকবে এবং তার বেগ বাড়তে থাকবে। বোঝা গেছে? এবার আসো এস। এস ইকুয়াল টু ওই অবস্থান হতে অতিক্রান্ত দূরত্ব, এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমরা দূরত্ব না তো, আমরা তো সরণ হিসাব করি। আসলে দূরত্ব বললে আসলে এটা সরণ। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস এটা মাইনাস, দেখি কি আসে, -4 × t3 প্লাস হাফ 6.72 টি স্কোয়ার, টি কত? টি কত? 3, তার স্কোয়ার, -4 গুণ 3 প্লাস 0.5 গুণ 6.72 গুণ 3 × 9, 18.24 প্লাস 18.24। তাহলে কোত্থেকে? এই যে এখান থেকে, এই অবস্থান থেকে এদিকে ডান দিকে। তাহলে এই যে প্লাস আসছে, এটা মানে কোন দিকে? ডান দিকে। বোঝা গেছে? পারা যাবে এখন? বলো, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। ওকে, গুড। এবার আসো আমরা ফ্রিকশনের আরেকটা ম্যাথ করব। 10 নম্বর। 10 নম্বর বলা হচ্ছে এটা একটা দেওয়াল, উলম্ব দেওয়াল। এই দেওয়ালে একটা ব্লক, এই ব্লককে তুমি এভাবে ঠেলে রাখছো, 50 নিউটন বল দিয়ে ঠেলে স্থির রাখছো। এই তলের
ব্লকের ভর হচ্ছে 5 কেজি, এম হচ্ছে 5 কেজি। তাহলে তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? ব্লকটি স্থির থাকলে, ব্লকটি স্থির থাকলে তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? নাও, ব্লকটা যদি স্থির থাকে তাহলে তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত? এই বইটা, এই যে আমি এইভাবে 50 নিউটন বল দিয়ে এভাবে ঠেলে স্থির ধরে রাখছি, নিচে পড়ে যায়নি, নিচে পড়ে যায়নি, তাহলে তো এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক চাইছে। এবার দেখো খুবই সহজ, কনসেপ্ট ক্লিয়ার করবা যে ভাই এই টাইপ তো করারনি, আমি তোমারে সবগুলো টাইপ তো করাই নাই ভাই, এটা তো সম্ভব না, হাজার হাজার টাইপ বানানো যাবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। দেখো তো, আর সেটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, আমরা ম্যাথ করার জন্য এখানে একটু দেখি উত্তর করব আমরা। দেখো নিচের দিকে এই যে ব্লকটা, এই ব্লকটার ওজন নিচের দিকে এমজি, এমজি বলের কারণে পড়ে যেতে চাই। তুমি আমার বলো তো ফ্রিকশন কোন দিকে? পড়ে যেতে চাই, এমজির কারণে পড়ে যেতে চাই, তাহলে নিচের দিকে আসতে চাই, আপেক্ষিক গতি নিচের দিকে, নিচের দিকে আসতে চাই, তাহলে ফ্রিকশন কোন দিকে? উপরের দিকে। ফ্রিকশন কোন দিকে? উপরের দিকে। নিচের দিকে পড়ে যাইতে চাই, এই যে দেখো এই তল ঘেঁষে পড়ে যাইতে চাই, তাহলে ফ্রিকশন এই যে এই তলে উপরের দিকে, বোঝা গেছে? ফ্রিকশন এই তলে উপরের দিকে স্থির রাখছে না, তাহলে এটা এফএস, স্থির রাখছে তো, তাহলে এটা এফএস, বুঝলা? এইবার আসো, তলে তুমি এভাবে ধাক্কা দিয়ে ঠেলে রাখছো না, এভাবে ঠেলে রাখছো না, তাহলে তুমি বল প্রয়োগ করছো 50 নিউটন, তাহলে তলও কিন্তু একটা প্রতিক্রিয়া দিবে, তলও একটা প্রতিক্রিয়া দিবে। আমি এই বলটাকে দেখো, সবগুলো বলকে তো আমরা মধ্যবিন্দু এখানে আঁকি না, তাহলে এই বলটাকে তুলে নিয়ে এখানে মধ্যবিন্দু থাকবো, তাহলে তুমি ব্লকটাকে এভাবে দেওয়ালের সাথে ঠেলতেছো 50 নিউটন বলে, 50 নিউটন বলে, তাহলে দেওয়ালও প্রতিক্রিয়া বল দিবে না, দেওয়াল প্রতিক্রিয়া, দেওয়ালের অবিলম্বিক প্রতিক্রিয়া, তাহলে দেওয়ালের অবিলম্বিক প্রতিক্রিয়া এই যে এটা হচ্ছে আর, দেওয়ালের অবিলম্বিক প্রতিক্রিয়া এটা হচ্ছে আর। এবার আর দেখছো কোন দিকে? আর কি ওজনের বিপরীতে? না, ঠিক আছে, আমি এই যে আমি দেওয়ালে চাপ দিয়ে ধরে রাখছি, তাহলে আমি ক্রিয়া দিলাম, দেওয়াল কি দিবে? দেওয়াল প্রতিক্রিয়া দিবে, এই যে প্রতিক্রিয়া দিচ্ছে। এখানে একটু কথা আছে, কথাটা কি ভালো করে একটু বুঝো, এটা একটু ডিটেলস বুঝলে আশা করি ভালো হবে। এখানে কথাটা হচ্ছে এই ক্রিয়া প্রতিক্রিয়া যে জোড়া দেখাইছেন এটা কিন্তু একটু ভুল বলা হয়েছে, আসলে ক্লিয়ার করে বলে দিই। আসলে এটার প্রতিক্রিয়া এটা না, এই ক্রিয়ার প্রতিক্রিয়া আসলে এটা না। দেখো আমি একটু দেখাই, তুমি যে বল দিছো কিভাবে বল দিছো বলো? তুমি এভাবে হাত দিয়ে ঠেলে বল দিছো না, এই যে তোমার হাত, তুমি এভাবে হাত দিয়ে ঠেলে বল দিচ্ছ, বোঝা গেছে? তুমি এভাবে হাত দিয়ে ঠেলে বল প্রয়োগ করছো, এই যে হাত দিয়ে ঠেলেটা বলটা প্রয়োগ করছো, তাহলে দেখো এই একটা তল, এই তলে ক্রিয়া প্রতিক্রিয়া, আর ব্লক এবং দেওয়ালের তলে ক্রিয়া প্রতিক্রিয়া, দুটো তল কিন্তু, দুটো তল কিন্তু। তুমি ভালো করে খেয়াল করো, তুমি হাত দিয়ে যে বলটা দিলা সেই বলটা হচ্ছে এই যে এফ 50 নিউটন, তুমি যে বলটা দিলা সেই বলটা হচ্ছে এফ, তাহলে দেওয়াল কি করবে? এই যে সরি দেওয়াল বলতেছি, ব্লকটা তোমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিবে, তোমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিবে, তোমার হাতের উপর প্রতিক্রিয়া বল দিবে এফ, বুঝলা? ক্রিয়া প্রতিক্রিয়া, এই যে এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া, এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া, তোমার হাতের সাথে, হাতের তলের সাথে ব্লকের যে তলটা তাদের সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া। এবার এই একটা সংস্পর্শ তল, এই সংস্পর্শ তলে ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে এবার কে কার উপর দিবে? এবার ব্লক দিবে, ব্লকটা দিবে দেওয়ালের উপর, এটা এফ প্রাইম নট এফ, এফ কিন্তু না, এটা এফ প্রাইম,
এটা এফ প্রাইম, এটা এফ প্রাইম, বুঝছো? তাহলে এটা যদি এফ প্রাইম হয় তাহলে দেওয়াল যে বলটা দিবে সেটাও আবার এফ প্রাইম, এফ প্রাইম। বুঝলা কিনা? তাহলে আরেকবার একটু বলি, এই যে বই, এই বই দিয়ে এই যে দেওয়াল, এই যে আমি হাত দিয়ে চাপতেছি এই, তাহলে আমি হাত দিয়ে দিলাম ক্রিয়া, তাহলে এই বইয়ের তল, বইয়ের তল, বইয়ের তল আমার উপর দিল প্রতিক্রিয়া, আর বইয়ের তল দেওয়ালের উপর দিল ক্রিয়া, দেওয়াল বইয়ের উপর দিল প্রতিক্রিয়া। বোঝা গেছে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে এই যে দেখো দুইটা তল, দুইটা সংস্পর্শ তল। আমি আরেকবার একটু ভেঙে বলি, এই জায়গাটা অনেকে ভুল করে, কনসেপ্টে একটু ঝামেলা থাকে, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে ব্লকটা আছে, ওকে, তাহলে আমি হাত দিয়ে বল প্রয়োগ করতেছি, এটা আমার হাত, হাত, তাহলে হাত দিয়ে আমি আমি ব্লকটার উপর দিলাম বল এফ, তাহলে ব্লকটা আমার হাতের উপর দিবে এফ, এফ এফ, ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া। এবার আসো, এই একটা সংস্পর্শ তল, তাহলে এবার ব্লক দেওয়ালের উপর দিবে, ব্লক দিবে দেওয়ালের উপর এফ প্রাইম, আর দেওয়াল দিবে ব্লকের উপর এফ প্রাইম। বোঝা গেছে? এবার আসো তো এই ব্লকের উপর কয়টা বল, দেখো তো এই ব্লকের উপর কয়টা বল, ব্লকের উপর, ব্লকের উপর, ব্লকের উপর দুইটা বল, একটা আমি প্রয়োগ করছি, এই যে এটা আমার দেওয়া, আমার প্রযুক্ত বল, এই একটা বল, তাহলে ব্লকের উপর এই একটা বল এফ, আর ব্লকের উপর এই আর একটা বল যেটা দেওয়াল প্রযুক্ত করছে, দেওয়াল যেটা প্রযুক্ত করছে সেটা হচ্ছে এফ প্রাইম। বুঝলা? এবার বলো ব্লকটা গতিশীল, গতিশীল ব্লকটা, ব্লকটা এদিকে গেছে না এদিকে গেছে? যে ভাই কোনো দিকে যায় নাই, ব্লকটা স্থির আছে। তাহলে এই বলটা বড় না এই বলটা বড়? যে ভাই কোনো বলটা বড় না, দুইটাই সমান, অর্থাৎ এফ মাইনাস এফ প্রাইম ইকুয়াল টু এম এ না? লব্ধি বল ধরো এটাই বড় ধরলাম, এটা বিয়োগ এটা ইকুয়াল টু এম এ, এম এ হচ্ছে 0, তাহলে অতএব এফ ইকুয়াল টু কি? এফ প্রাইম, এফ ইকুয়াল টু এফ প্রাইম। এই এফ প্রাইমটাই তো আর, এই যে এফ প্রাইমটাই তো তলের প্রতিক্রিয়া আর, তাহলে এফ ইকুয়াল টু এফ প্রাইম মানেই আসলে আর। বুঝলা? তো সেটাই আসলে, এটা হচ্ছে আমার প্রযুক্ত বল এফ, আর এটা হচ্ছে আর। ঠিক আছে? আমি কিন্তু ভেঙে বুঝাই দিলাম, এটা কিন্তু ভেঙে বুঝাই দিলাম এটা। তো তুমি এখন ম্যাথ করার সময় লিখবা যে তুমি যে বলে ধাক্কা দিলা দেওয়ালও তোমার সেই বলে ধাক্কা দিবে, কারণ ব্লকটা স্থির আছে, ব্লকটা স্থির আছে। ওকে, তাহলে এবার আসো, ব্লকটা যদি স্থির থাকে তাহলে এফএস সমান সমান এমজি, এফএস আর এমজি সমান। ব্লকটা যদি স্থির থাকে উপরে সমান সমান নিচে, ডানে সমান সমান বামে, আর আর সমান সমান কত? আর সমান সমান এফ, অর্থাৎ 50 নিউটন। এবার এফএস মানে মিউএস ইন্টু আর ইকুয়াল টু এমজি। শেষ, ম্যাথ শেষ। মিউএস বের করতে চাই, আর এর মান 50, ব্লকের ভর 5 কেজি, জি এর মান 9.8, তাহলে অতএব মিউএস এর মান 5 গুণ 9.8 ভাগ 50, তাহলে 0.98, এটা आंसर। বুঝতে পারছো? ওকে, এবার আসো আজকের ক্লাসে আমরা আর ছোট্ট একটা টপিক পড়ব। ঠিক আছে? আমাদের এই অধ্যায়ের আর দুটো ক্লাস লাগবে। একটা ক্লাসে আমরা পড়ব রকেট আর সংঘর্ষ, আর একটা ক্লাসে পড়ব ব্যাংকিং, তাহলে আমাদের এই অধ্যায় শেষ। বুঝছো? তো আজকে একটা ছোট্ট টপিক পড়ব, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধকে কে দিয়ে প্রকাশ করা হয়? বুঝলা? চক্রগতির ব্যাসার্ধ কি আসলে, চক্রগতির ব্যাসার্ধটা কি? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে কি, আমরা বিভিন্ন ধরনের বস্তুর জড়তার ভ্রামক বের করছিলাম না, তাই তো? বিভিন্ন ধরনের নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর জড়তার ভ্রামক বের করছিলাম না? করছিলাম তো। দেখো, মনে করো এই একটা বস্তু আছে, এই একটা বস্তু, এই যে বস্তুটা, এই বস্তুটা তো অনেকগুলো ভরের সমষ্টি। এটা হচ্ছে তার অক্ষ, বস্তুটা এই অক্ষের চারপাশে ঘুরতে পারে। এই যে বস্তুটা, এই বস্তুটা তো অসংখ্য বিন্দু 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 ভরের সমষ্টি। এই ভরটা m1 ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব r1, এই ভরটা m2 ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব r2, এই ভরটা m3 ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব r3, এই ভরটা m4 ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব r4,
এই ভরটা এম এন, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আর এন, তাই কিনা? এই যে বস্তুটা, এটা অসংখ্য বিন্দু বিন্দু ভরের সমষ্টি। প্রত্যেকটা ভর বিন্দুর দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে একই রকম। আচ্ছা বলো তো, কি করলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব ভিন্ন ভিন্ন রকম হবে না, এক এক রকম হবে না? ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম থাকতে হবে। সেম থাকতে পারে কি হইলে? যদি বস্তুটা এরকম নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু না হয়ে একটা বিন্দু ভরের বস্তু হয়, তাহলে কিন্তু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বটা এক একটা বিন্দুর এক এক রকম হবে না। তাহলে একটা কাজ করি, এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে আমি একটা বিন্দু বানাই ফেলি। একটা বিন্দুতে এর ভরগুলাকে, এর টোটাল ভর ধরো এম, তাহলে টোটাল ভর এম কে একটা বিন্দুতে পুঞ্জীবিত করে নিয়ে আসি। সমস্যা আছে? নিয়ে আসলাম একটা বিন্দুতে। এই ভর, সমস্ত ভরকে সংকুচিত করে একটা বিন্দুতে নিয়ে আসলাম। এবার এবার এই বিন্দু থেকে এমন একটা অক্ষ নিব, এমন একটা অক্ষ নিয়ে সেই অক্ষের চারপাশে আমি ঘুরাবো। ভালো করে বুঝিও, এমন একটা অক্ষ নিব, সেই অক্ষ নিয়ে এই বস্তুটাকে তার চারপাশে ঘুরাবো, যাতে জড়তার ভ্রামক পূর্বের সমান হয়। এই যে ধরো এই দূরত্বটা নিলাম, নিয়ে এই অক্ষের চারপাশে আমি ঘুরাচ্ছি। ঘুরাইলে জড়তার ভ্রামক পূর্বের সমান থাকবে। তাহলে এই বস্তুটাকে একটা বিন্দু ভরে পরিণত করলাম। বিন্দু ভরে পরিণত করে এমন একটা অক্ষ নিলাম, যে অক্ষের চারপাশে যদি আমি বস্তুটাকে ঘুরাই, তাহলে জড়তার ভ্রামক চেঞ্জ হয় না। অর্থাৎ আগে জড়তার ভ্রামক আই ছিল, এখনো জড়তার ভ্রামক আই থাকে, একই থাকে। তাহলে একই যদি থাকে, তাহলে এই যে ঘূর্ণন পথ, এই ঘূর্ণন পথের যে ব্যাসার্ধ, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর যে দূরত্বটা নেওয়া হচ্ছে, ওটাকেই বলা হয় চক্র গতির ব্যাসার্ধ। ওটাকেই বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। বুঝছো কিনা? বোঝা গেল? তুল্যরোধ পড়ছো ছোটবেলায়? পড়ছো তুল্যরোধ? পড়ছো? পড়ছো না? ধরো এই যে 1, 2, 3, তিনটা রোধ আছে, R1, R2, R3। এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ নিয়ে বসাবো, তিনটাকে সরাই দিব। একটা রোধ নিয়ে বসাবো, একটা রোধ তুল্য, এদের তুল্য। কেমন তুল্য? শ্রেণী তুল্য। তিনটা রোধের পরিবর্তে একটা রোধ নিয়ে বসালাম। বলো তো, আগে এর মধ্য দিয়ে কারেন্ট যা যাচ্ছিল, এখন কি কারেন্ট তার চেয়ে বেশি যাবে? না, একই কারেন্ট থাকবে। এবং আগে এই দুই প্রান্তের বিভব যা ছিল, এই রোধেরও দুই প্রান্তের বিভব কিন্তু তাই থাকবে। এই যে তিনটা রোধ, এর যে দুই প্রান্ত, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব যা ছিল, বিভব তাই থাকবে। কারেন্ট যা যাচ্ছিল, কারেন্ট একই যাবে। তাহলেই এদের তিনজনের তুল্য হবে এই। ঠিক তেমনি চক্রগতির ব্যাসার্ধ একটা তুল্য দূরত্ব। এই যে বস্তুটা, এই বস্তুটা একটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু। তার এক একটা ভরবিন্দুর দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে এক এক রকম। আমি চাইতেছি ঘূর্ণন অক্ষ থেকে এক একটা বিন্দুর দূরত্ব এক এক রকম না হয়ে যেন একই হয়। তাহলে আমরা এই বস্তুটাকে একটা বিন্দু বস্তুতে কল্পনা করতে পারি, চিন্তা করতে পারি যে এই বস্তুর টোটাল ভর একটা বিন্দুতে পুঞ্জীবিত হয়েছে। দেন আমি একটা অক্ষ ধরে সেই অক্ষ থেকে যে দূরত্ব নিয়ে বস্তুটাকে ঘুরালে চক্রগতির ব্যাসার্ধ কোনো চেঞ্জ, সরি, জড়তার ভ্রামকের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আই সেম থাকবে। তাহলে সেই দূরত্বটাকেই, সেই ব্যাসার্ধটাকেই, ঘূর্ণন পথের ব্যাসার্ধটাকেই বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। কথা কি বুঝতে পারছো? এটাই হচ্ছে কাহিনী। তাহলে আমরা ছোট করে একটু চক্রগতির ব্যাসার্ধের সংজ্ঞাটা লিখি তো। ছোট করে একটু সংজ্ঞাটা লিখি, যে একটি নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর, নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর, ভর বিশিষ্ট বস্তুর বা কোনো ভর সিস্টেমের, বা কোনো ভর সিস্টেমের, ভর বিশিষ্ট বস্তুর বা কোনো ভর সিস্টেমের একটি নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তুর বা কোনো ভর সিস্টেমের
সমস্ত ভরকে একটি বিন্দুতে পুঞ্জীভূত কল্পনা করে একটি বিন্দুতে পুঞ্জীভূত কল্পনা করে ঘূর্ণন অক্ষ হতে যে দূরত্ব বা ব্যাসার্ধ নিয়ে বৃত্তপথে ঘুরালে বস্তুর জড়তার ভ্রামক পূর্বের সমান থাকে। বৃত্তপথে ঘুরালে বস্তুর জড়তার ভ্রামক পূর্বের সমান থাকে। বস্তুর জড়তার ভ্রামক পূর্বের সমান থাকে, তাকে চক্রগতির ব্যাসার্ধ বলে। চক্রগতির ব্যাসার্ধ বলে। যেমন এবার একটা উদাহরণ দেখাই। ধরো একটা চাকতি, এই চাকতি একটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, এটা তার ঘূর্ণন অক্ষ, চাকতির ভর m, এই চাকতির জড়তার ভ্রামক I 1/2 mr², আর হচ্ছে এর ব্যাসার্ধ। এবার চাকতিটাকে মনে করো তাপ দিয়ে, ধরো ধাতব চাকতি, তাপ দিয়ে গলায় ফেলছো, গলায় একটা ক্ষুদ্র বিন্দু বস্তু বানাইছো, এই যে বানাইলা, তাহলে বানাইলে ভর কি কমে গেছে? না, ভর একই থাকবে। এবার তুমি একটা অক্ষ নিলা, শোনো ভালো করে শোনো, অক্ষ নিলা, এইটা অক্ষ নিয়ে এই অক্ষের চারপাশে ঘুরাইলা, এই দূরত্ব নিলা, ঘুরানোর পরে দেখলা জড়তার ভ্রামক আগের সমান নেই। আগে ধরো জড়তার ভ্রামক 10 একক ছিল, এবার হয়ে গেছে 5 একক, তাহলে ভাই এই দূরত্ব হবে না, এই ঘূর্ণন পথ হবে না, এই অক্ষ নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? জড়তার ভ্রামক আগে যা ছিল সেই জড়তার ভ্রামক একই থাকতে হবে, মানটা একই থাকতে হবে। জড়তার ভ্রামক একই থাকবে যে বৃত্তপথে ঘুরালে, যে অক্ষ নিয়ে যে বৃত্তপথে ঘুরালে জড়তার ভ্রামক একই থাকবে, সেই দূরত্বটা, সেই বৃত্তপথের ব্যাসার্ধটাকে বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এটা কত হবে আমি তোমাদের বের করে দিচ্ছি। ধরো আগে ব্যাসার্ধ ছিল 10 সেন্টিমিটার, আগে আর এর মান ছিল 10 সেন্টিমিটার। তুমি আসছো আমার কাছে, এসে জিজ্ঞেস করতেছো ভাই আমার কাছে একটা চাকতি আছে। আমি বললাম আচ্ছা ভালো, চাকতির ব্যাসার্ধ কত? তুমি বললে ভাই 10 সেন্টিমিটার। তো চাকতিকে তুমি কোন অক্ষের সাপেক্ষে ঘুরাও? তুমি বললা ভাই মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব অক্ষের সাপেক্ষে। আমি বললাম আচ্ছা ভালো কথা, তাহলে এই চাকতিটার চক্রগতির ব্যাসার্ধ কত বের করতে পারবা? তো তুমি বললা হ্যাঁ ভাই আমি পারবো, চক্রগতির ব্যাসার্ধ কত আমি বের করতে পারবো। তাই আমি বললাম কি করবা? যে ভাই এই চাকতিটাকে একটা বিন্দু বস্তু বানাবো। ওকে, বানাইলা, তাহলে বিন্দু বস্তুর ভর একই থাকবে। তাহলে এবার একটা অক্ষ নিবা, সেই অক্ষ নিয়ে এমন একটা বৃত্তপথে ঘোরাবা, সেই বৃত্তপথের ব্যাসার্ধ এমন মান নিবা যাতে জড়তার ভ্রামক পূর্বের সেম থাকে, তাহলেই ওই দূরত্বটাকে চক্রগতির ব্যাসার্ধ বলা যাবে। তাই আমি জিজ্ঞেস করলাম এই চক্রগতির ব্যাসার্ধ এই দূরত্বটা কত? তো তুমি বললা যে ভাই ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ছিল না, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ছিল না, এই দূরত্বটা কত হবে জানেন? তো সেইটা হবে হচ্ছে আই তো সেম থাকবে, তাহলে আই আগে যা ছিল এখনও তাই থাকবে। তাহলে এবার তো বিন্দু বস্তু হয়ে গেছে, তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু হবে mk²। এবার তো বিন্দু বস্তু, তাহলে ভর m, দূরত্ব k, তাহলে mk², আর আই হবে পূর্বের আই এর সমান, অর্থাৎ 1/2 mr², mk², m কাটাকাটি, তাহলে অতএব k ইকুয়াল টু হবে r/√2। তাহলে আমি তোমাকে বললাম যে কত ছিল? 10 সেন্টিমিটার না, তাহলে চক্রগতির ব্যাসার্ধ কত হবে জানো? k ইকুয়াল টু হবে 10/√2 সেন্টিমিটার। শেষ, এই যে বলে দিলাম। এবার তুমি যে কোনো বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কত হবে তুমি বের করতে পারবা। তাহলে আরেকবার বলতেছি, ভালো করে শুনে রাখো চক্রগতির ব্যাসার্ধ জিনিসটা কি। চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে ওই বস্তুটাকে একটা বিন্দু বস্তু কল্পনা করলে তখন বিন্দু বস্তুর জন্য জড়তার ভ্রামক mr², একটাই mr², mk², তাহলে তখন ওই k এর মানটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ সহজ কথা, বস্তুকে বিন্দু বস্তু ধরলে ব্যাসার্ধ, ঘূর্ণন পথের ব্যাসার্ধটাই চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে এবার আমরা তোমাকে কয়েকটা চক্রগতির ব্যাসার্ধ বের করার টেকনিক শেখাই দিই। টেকনিকটা হচ্ছে I ইকুয়াল টু mk², তো তাহলে k ইকুয়াল টু হবে √i/m।
এই হচ্ছে সূত্র। তাহলে টেকনিকটা তোমরা শিখাই দিই। কোনো বস্তুর জড়তার ভ্রামকের যে সূত্রটা আছে সেই সূত্রকে এম দিয়ে ভাগ দিবা। তার মানে সূত্র থেকে আয়ের সূত্র থেকে এমটাকে গায়েব করে দিবা, যা থাকবে তার রুট। আয়ের সূত্র, এমটাকে গায়েব করে দিবা, যা থাকবে তার রুট। শেষ। চালাকি। আয়ের সূত্র থেকে এমটাকে গায়েব করে দিবা, যা থাকবে তার রুট। তাহলে কয়টা হিসাব দেখাবো? একটা হচ্ছে সরু সুষম দণ্ড। সরু সুষম দণ্ড, তো অক্ষ কোণটা আমি এঁকে দিচ্ছি, এই কারণে আর বাংলা লিখতেছি না। সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দু অক্ষ, এই যে অক্ষ হচ্ছে প্রান্তবিন্দু, অক্ষ কোণটা, অক্ষ হচ্ছে প্রান্তবিন্দু। তাহলে এর দৈর্ঘ্য কত ছিল? এল ছিল, দৈর্ঘ্য ছিল এল। তাহলে বলো এর চক্রগতির ব্যাসার্ধ কত? এর জড়তার ভ্রামকের সূত্র কি ছিল? I = 1/3 ml²। তাহলে এখান থেকে এম গায়েব করে দাও, গায়েব করে দাও, যা থাকবে তার রুট, অর্থাৎ L²/3 রুট, L/√3। শেষ। বুঝলা কিভাবে বের করলাম? K = √I/m। এই দেখো I/m, তাহলে √I = 1/3 ml² ডিভাইডেড বাই m, m কাটাকাটি, তাহলে L/√3 সেটাই বসাইলাম। বুঝছো? তাহলে এবার 2 নম্বরও সরু সুষম দণ্ড। সরু সুষম দণ্ড, এবার অক্ষ হচ্ছে মধ্যবিন্দু, এই অক্ষ মধ্যবিন্দু। I = কি হয় মনে আছে? 1/12 ml²। তাহলে K = কি হবে? L/√12। ডান। তারপরে পাতলা চাকতি, পাতলা চাকতি একটু আগে হিসাব করছি। এই যে চাকতির মধ্যবিন্দু দিয়ে তলের লম্ব, I = 1/2 mr²। তাহলে K = হবে r/√2। তারপর রিং, একটা রিং, এই যে রিং, I = mr²। তাহলে K = m বাদ দিলাম, r² কে রুট করলে r। তারপর ধরো নিরেট গোলক, এখন সবই পারবা। নিরেট গোলক যদি হয় I = 2/5 mr², 2/5 mr²। তাহলে K = হবে m গায়েব করে দাও, √2/5 r। শেষ। পারা যাবে? বলো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তাহলে আমরা নেক্সট দিন পড়বো ব্যাংকিং। টাটা। ভাই আপনি কি সিলেটের বড় লেখা আসবেন? তুমি দাওয়াত দাও, দাওয়াত দিলে আসবো। দাদা আপনার বিগ ফ্যান, আপনার সাথে দেখা করতে পারবো? চলে আসো রাজশাহীতে, রাজশাহীতে আসলেই দেখা হয়ে যাবে। ভাই আপনার ব্রেনের ভিতরে এত ইনফরমেশন থাকে কেমনে? তুমিও প্র্যাকটিস করো, তোমারও থাকবে। দাদা প্র্যাকটিস শিট কই পাবো? প্র্যাকটিস শিট কই পাবা? প্র্যাকটিস শিট তো ওয়েবে পাবা, কিন্তু ওয়েবে তো একটু পেট খারাপ হয়েছে, বুঝছো? প্র্যাকটিস শিট তোমরা বই নাও নাই? বই নাও, দ্রুত বই নাও যারা বই নাওনি। এসিএস এর একটা অ্যাপ চাই, আমিও আসলে চাই এসিএস এর একটা অ্যাপ হোক। হবে ইনশাল্লাহ, ভবিষ্যতে হবে। ভাই আপনাদের কক্সবাজার ব্রাঞ্চ আছে? আমাদের কক্সবাজার কোনো ব্রাঞ্চ নেই, সারা বাংলাদেশে ব্রাঞ্চ নেই আমাদের। দাদা পরীক্ষা বেশি করে নেন। আচ্ছা ভাই, ভোলায় আসেন প্লিজ। দাওয়াত দাও না কেন, শুধু আসতে বলো, দাওয়াত দাও যে ভাই আপনার এই খাওয়াবো, আপনি আসেন, কবে আসবেন, আপনার টিকিট কেটে দিচ্ছি, এরকম বলবা, তাহলে চলে আসবো।
দাদা ইনশাল্লাহ আপনার জন্য প্রাইভেট পড়ি না। প্রাইভেট কেন পড়া লাগবে? তুমি এই কোর্সে থাকলে তোমার আর লাগবে কিছু? এই কোর্সে যা আছে এইগুলো তো পড়ে শেষ করতে পারবা না। ঠিক আছে, যা পড়াই এগুলো ভালো করে পড়ো আর ডেইলি প্র্যাকটিস করো, তাইলে আর কিছুই লাগবে না। কিন্তু তোমরা তো কথা শুনবা না, তোমরা তো শুনবা হচ্ছে ভুট্টো সাহেবের কথা। ঠিক আছে, তোমরা তো আমার কথা শুনবা না। তোমাদের পড়তে বললে তো তোমরা শুনো না। দাদা আমি একটু দেরি করছি, এখন ক্লাস অনেক বাকি। তুমি একটা কাজ করো, যারা দেরি করে এনরোল করছো, আমাদের ক্লাস তো হয় সপ্তাহে, ধরো আমার ক্লাস হয় সপ্তাহে 2টা। ঠিক আছে, মাঝে মাঝে দেখবা ক্লাসও হয় না, মাঝে মাঝে আমরা ছুটিও দিয়ে দিই। তুমি কি করবা, ওই সময় বেশি বেশি করে ক্লাস করে ফেলবা। তুমি একটা কাজ করো, কলেজে যাওয়া লাগে তোমার, কলেজে যদি না যাওয়া লাগে তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে জাস্ট খালি খাতা কলম নিয়ে পড়তে বসে যাও। ডেলি 2টা করে ক্লাস করে ফেলবা, শেষ। বুঝছো, টেবিলের সাথে সম্পর্ক ভালো করবা, চেয়ারের সাথে সম্পর্ক ভালো করবা। যে চেয়ারে, যে আমি একসাথে ভাই আমি একবার বসে একটা ক্লাস করে উঠে যাইতে পারি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এইরকম একটা পণ করবা যে তুমি চেয়ারে একবার বসো, মানে একবার বসে একটা ক্লাস শেষ করতে পারো কিনা। চেয়ার থেকে উঠলেই মনে করো যে আম্মারে বলবা যে চেয়ার থেকে যদি আমি উঠছি তাহলে আমার জন্য খাইতে না দেয়। ঠিক আছে, এইভাবে মনে করো যে নিজেরা শাস্তি দিবা, যে চেয়ার থেকে উঠলেই যেন আমাকে আজকে দুপুরবেলা খাইতে না দেয়, রাতের বেলা খাইতে না দেয়। আম্মাকে বলে রাখবা যে আম্মা আপনি দেখেন আমি যদি চেয়ার থেকে উঠি তাইলে আমার আজকে খাইতে দিবেন না। দাদা বায়োলজি কিভাবে পড়বা? বায়োলজির জন্য আমার ফিজিক্স সাইকেলে এনরোল করো। ঠিক আছে, বায়োলজি পড়ার জন্য আমার ফিজিক্স সাইকেলে এনরোল করো। কিভাবে বুঝবো পড়াশোনা রাইট ট্র্যাকে আছে? পড়াশোনা রাইট ট্র্যাকে আছে এটা বোঝার উপায় হচ্ছে, তুমি পরীক্ষা দিবা, কোনো একটা পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে যদি তুমি মনে করো যে 70% মার্ক উঠাইতে পারো, তাহলে বুঝবা পড়াশোনা ঠিক ট্র্যাকে আছে। যদি 50% উঠাইতে পারো তাহলে মনে করবা পড়াশোনা ঠিক ট্র্যাকে আছে, আরেকটু জোর দরকার। আর যদি 50%-এর নিচে হয় তাহলে বুঝবা যে পড়াশোনা ঠিক ট্র্যাকে নাই, জলদি জলদি পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা ঠিক ট্র্যাকে আছে কিনা এটা বোঝার তোমার কাছে বুঝতে হবে, নিজের দায়িত্ব নিজে নিতে হবে, নিজের মা বাপ নিজে হয়ে যাবা। বুঝছো, যে মনে করবা যে তোমার যদি একটা ছেলে মেয়ে থাকতো তুমি তারে কিভাবে শাসন করতা, ঠিক আছে, তুমি তারে কিভাবে পড়ালেখার জন্য গাইডলাইন করতা, ওই গাইডলাইনটা তুমি তোমারে করবা। বুঝছো, তাহলে দেখবা কি জীবনে বড় হইতে পারবা। তোমাকে যদি কারো গাইড করতে হয়, তোমাকে যদি সব সময় ধরো মুখে তুলে খাওয়াই দিতে হয়, তোমার পিছনে যদি কাউকে লেগে থাকতে হয়, তোমাকে যদি সারাদিন বলতে হয় পড় 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 পড়, তোমাকে যদি সারাদিন রুটিন করে দিতে হয়, ঠিক আছে, তাহলে মনে করো তুমি জীবনে বেশি দূর আগাইতে পারবা না। দ্যাটস দ্য পয়েন্ট। ভাই কলেজে থেকে মেসেজ দিছে যে অ্যাটেন্ডেন্সের জন্য এক্সাম দিতে দিবে না, তাহলে যাবা। যদি কলেজ খুব প্যারা দেয় তাহলে যাইতেই হবে। আর যদি মনে করো যে এমন কলেজ হয় যে কলেজে গেলে না গেলে তেমন কোনো প্রবলেম হয় না, তাহলে একটু গ্যাপ ট্যাপ দিবা। আর কলেজে গেলেও বই খাতা নিয়ে যাবা। কলেজে দেখবা ক্লাস হবে না, কিন্তু তুমি কি করবা, কলেজে যাবা, একটা টার্গেট করে যাবা যে আমি আজকে কলেজে যাব, গিয়ে এই চ্যাপ্টারে ম্যাথগুলো শেষ করে আসবো। তুমি তখন পিছনে বসবা, একেবারে পিছনে বসে চুপি 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 ম্যাথ করতে থাকবা। ঠিক আছে, চুপি 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 নিজে নিজে ম্যাথ করতে থাকবা। দাদা বেশি বেশি উইকলি এক্সাম নেন? হ্যাঁ নিব, বেশি বেশি উইকলি এক্সাম নিব। দাদা আপনার সাথে দেখা করার আকাশ পরিমাণ ইচ্ছা। ওকে, আমারও ইচ্ছা অনেক। কলেজ প্যারা দেয় না কিন্তু বাসায়ও পড়া হয় না, তাহলে মনে করো যে তাহলে আর কি, তুমি হচ্ছে চেঙ্গিস খান হয়ে যাও। ভাইয়া ওয়েব ঠিক করে দেন। আমি যদি একটা ধরো যে ওই যে ছোটবেলায় কার্টুন দেখছো না, মিনা কার্টুন? ঠিক আছে, মিনা কার্টুন, ওই যে একটা দৈত্য মিনা, ওই ইসে ঘষা দেয়, একটা ল্যাম্পে ঘষা দেয়, একটা দৈত্য বের হয়ে এসে বলে মিনা তোমার 3টা ইচ্ছা বলো। তখন মিনা কি চাই? মিনা চাই স্যানিটারি ল্যাট্রিন, আর কি যেন চাই ভুলে গেছি, ছোটবেলায় দেখছিলাম। তো মনে করো যে আমার আমার এরকম একটা আলাদিনের দৈত্য আসবে,
এসে বলবে ওয়েব অ্যাপ ঠিক করে দেন, মানে আলাদিনের দৈত্য এসে বলবে তোমার কি ইচ্ছা, তখন আমি বলবো ওয়েব অ্যাপটা ঠিক করে দেন, তখন ওয়েব অ্যাপ ঠিক হয়ে যাবে। কলেজের স্যার করতে দেয় না, কলেজের স্যার করতে দেয় না, তাহলে আর কি করবা, তাহলে করো না। বগুড়া আসলে আমার বাসায় আসেন ভাইয়া, তোমার বাসা কোথায়, তাহলে বগুড়া গিয়ে এবার তোমার বাসায় খাইতে যাব, বুঝছো, শুক্রবারে তোমার বাসায় খাইতে যাব। একটা স্টুডেন্ট ছিল আমার বগুড়ার, ও যে অনলাইন ক্লাস করতো, কি যেন, রেজাউল করিম, তুমি আমার সাথে একটু অফলাইনে দেখা করে তো দেখি। রেজাউল করিম নাই, আজকে নাই মনে হয়। আপনার আর্কাইভ গতিবিদ্যা করছি, গুড, ভেরি গুড। দাদা আমাদের কলেজে প্রতিদিন যাইতে হয়, যে কলেজে প্রতিদিন যাইতে হয় সেই কলেজে তো যাইতেই হবে, কি আর করার। দাদা উইকলি এক্সাম নেন না কেন, উইকলি এক্সাম নিতে হবে, হ্যাঁ উইকলি এক্সাম, এটা মাস্টার ভাইকে বলবা, বুঝছো, এক্সামের দায়িত্ব তো মাস্টার ভাইয়ের, মাস্টার ভাইকে বলবা উইকলি এক্সাম নেন, কেন নেন না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, হ্যাঁ।